আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা সবাই? অনেকেই সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে পেইড ব্যাচে ক্লাস। সবাই নিশ্চয়ই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন আর কি। একটু আমাকে সবাই জানাবেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা। একটু আমাকে সবাই জানাবেন। সবাই একটু আমাকে জানাবেন আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। একটু কষ্ট করে জানাবেন, ঠিক আছে ম্যাম? সবাই একটু জানাবেন। অনেকে সালাম দিয়েছেন। ও মাই গড, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ঠিক সাউন্ড কি ক্লিয়ার কিনা একটু জাস্ট বলবেন আমাকে। হ্যাঁ, একটু 19তম আপনারা নিবন্ধন পরীক্ষা দেবেন এবং প্রাইমারি পরীক্ষা দেবেন, তাই না? এই নিবন্ধনের পরীক্ষা যে আপনাদের ফাউন্ডেশন ব্যাচ এবং আপনারা যে ক্লিয়ার কাট সবকিছু জি শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ঠিক আছে জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আসেন আমরা আজকে ক্লাস শুরু করি। আচ্ছা, গত আমার ক্লাস আপনারা করেছিলেন কিনা একটু আমাকে জাস্ট বলবেন। আপনারা কি আমার কখনো ক্লাস পেয়েছেন কিনা একটু আমাকে বলবেন। মানে আপনারা কি কোনো সময় আমার ক্লাস করেছেন কিনা এবং কারা কারা করেছেন একটু আমাকে জানাবেন, যারা টাকার জন্য। আচ্ছা, নমস্কার স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ওকে, দেরি করি না, ক্লাস শুরু করছি। সাউন্ড ক্লিয়ার না? একজন বলছে সাউন্ড ক্লিয়ার না। ক্লিয়ার এখন? ওকে, সাউন্ড এখন ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু আমাকে আমাকে একটু বলবেন আপনারা যে সাউন্ড তো ক্লিয়ার না। আচ্ছা, ওই কেউ বলছেন ক্লিয়ার, কেউ বলছেন ক্লিয়ার না, তাহলে তো মুশকিলের মধ্যে পড়ে যাব, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, একটু শোনার চেষ্টা করেন। যদি ক্লিয়ার না হয় আমাদের যে সেট আপ ম্যান আছে তারা ঠিক করে দেবে আর কি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। একটু আমাকে জাস্ট বলবেন আপনারা একটু যে আপনারা কি আমার ক্লাস করেছেন কিনা আগে কখনো, বা আপনাদের সাথে আমার পরিচয় আছে কিনা, বা আপনারা আমাকে ক্লাস করেছেন কিনা। অনেক ক্লাস করছি স্যার। স্যার আপনার ক্লাস অনেক করছি। আচ্ছা, অনেক আচ্ছা, অসাধারণভাবে বুঝান, থ্যাংক ইউ সো মাচ। ফ্রি ক্লাস করেছি, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার স্যার? ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একজন বলছেন ইঞ্জিনিয়ার, সম্ভবত অনেক অনেক বলছেন ভাইয়া করি নেই, আজকেই প্রথম ক্লাস। ওকে, অনেকেই আছেন আজকে প্রথম ক্লাস, অনেকেই আছেন আজকে বা এর আগেও আমার সাথে ক্লাস করেছেন। আচ্ছা, যে যেখান থেকেই করেন না কেন, আপনাদের সাথে আজকে নতুন ভাবে আমি আবারও পরিচয় হচ্ছি। আমার নাম শেখ মোহাম্মদ নাসির উদ্দিন। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ঠিক আছে? তো আমি ক্লাসে, আচ্ছা আমি ক্লাস শেষ করি তারপরে দেখতেছি। ওকে, তাহলে আমি এখন একটু আজকেই প্রথম ক্লাস। হ্যাঁ, আজকে প্রথম ক্লাস বলতে আপনাদের পেইড ব্যাচে প্রথম ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, পেইড ব্যাচে প্রথম ক্লাস, আজকেই প্রথম ক্লাস, ঠিক আছে? আপনারা কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ নিয়ে যেহেতু কথা, একদমই বেসিক থেকে পড়াশোনা করব, ঠিক আছে? আমাদের পড়াশোনার লেভেলটা হবে বেসিক থেকে শুরু করে একদম আপনাকে সামন পর্যন্ত যতটুকু পড়ানোর চেষ্টা করা যায় আর কি, ঠিক আছে? তো দেখেন, একটু পৃথিবী পরিচিতি আপনারা সবাই একটু খাতা কলম বের করবেন আর কি, ঠিক আছে? সবাই একটু খাতা কলম বের করবেন, কষ্ট করে একটু খাতা কলম সবাই নেবেন। লেখেন পৃথিবী পরিচিতি, লিখবেন পৃথিবী পরিচিতি, ঠিক আছে? পরিচিতি সবাই একটু লিখবেন, পৃথিবী পরিচিতি। এই পৃথিবী পরিচিতির মধ্যে যদি আমি বলি যে আপনারা সবাই জানেন যে এই পৃথিবী সৌরজগতের 3 নাম্বার গ্রহ, তাই না? তাহলে যদি বলা হয় সৌরজগতের 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 তৃতীয় গ্রহ, সৌরজগতের তৃতীয়তম লেখা হয় বা তৃতীয়তম গ্রহ হলো পৃথিবী, ঠিক আছে? তাহলে সৌরজগতের তৃতীয়তম গ্রহ, তার নাম কি? পৃথিবী।
দেখেন এইটা পৃথিবী সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন যে সৌরজগতের 3 নম্বর যে গ্রহ তার নাম হচ্ছে পৃথিবী, ঠিক আছে। আচ্ছা, যদি আমি আপনাদেরকে একটু জাস্ট বেসিকলি একটু বুঝাই ফেলি, ধরেন এইটা যদি সূর্য হয়, একটু জিনিস একটা জিনিস বুঝাই দিই, এই জিনিসটা বুঝলে আপনি আর ভুল করবেন না কখনো। ধরেন এটা সূর্য, তাই না, এটা সূর্য। আচ্ছা ধরেন এটা সূর্য, এই সূর্যকে কেন্দ্র করেই তো পৃথিবী বা গ্রহ নক্ষত্র সবই ঘুরতেছে, তাই না, সবই তো এই সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। ওকে, সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এই সূর্যের কে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে, এরকম করে গ্রহগুলো ঘুরতেছে, এরকম করে গ্রহগুলো ঘুরতেছে। ওকে, এরকম করে গ্রহগুলো ঘুরতেছে। তাহলে দেখেন সূর্যের সবথেকে নিকটতম গ্রহ তার নাম হচ্ছে বুধ, ঠিক আছে। তারপরে কি, তারপরে শুক্র, বুধের পরে কি শুক্র, এরপরে কি, এরপরে হচ্ছে পৃথিবী, বুঝতে পারছি। এরপরে কি, এরপরে হচ্ছে মঙ্গল, এরপরে কি মঙ্গল। তাহলে দেখেন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এরপরে যথাক্রমে বৃহস্পতি, ঠিক আছে, এরপর যথাক্রমে এরকম করে করে যে গ্রহগুলো আছে। এখন একটা জিনিস শেখেন, তাহলে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, তারপরে আছে শনি, তারপরে আছে ইউরেনাস, তারপরে আছে হচ্ছে নেপচুন, ঠিক আছে, নেপচুন। তাহলে এই যে এইগুলো হচ্ছে গ্রহ, ভালো করে বুঝুন একটু, একটা মিনিট দেখেন। এই গ্রহের মধ্যে যদি বলা হয় যে পৃথিবী, এখন আমাদের পড়ার টপিক হচ্ছে এই পৃথিবী। তো ব্যাপারটা হচ্ছে এই সূর্যটাকে কেন্দ্র করে এরা ঘুরতেছে। তা দেখেন এই যে এই সিকোয়েন্সটা থেকে একটা পরীক্ষার প্রশ্ন আসে, এবং বিসিএস সহ অনেকগুলো পুঁজিগুলোমূলক পরীক্ষাতে একটা সিকোয়েন্স থেকে পরীক্ষা আসে, মাঝে মাঝে আসে আর কি, সবসময় যে আসে সেটা বলি না, মাঝে মাঝে দুই একটা আসে আর কি, ভূগোল থেকে আসে। তো দেখেন এইখানে বুধ বলতেছেন, বুধ, তো আপনি যে বারেই বলবেন না কেন ওই বারের পরের বারটা বলবেন না। মানে ধরেন যদি বলেন বুধবার, তা বুধবারের পরের দিন কি বার হবে বলেন তো, বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবার বলবেন না। বুঝতে পারছেন আমার কথা, বৃহস্পতিবার বলবেন না। তাহলে আপনি কি বলবেন, বৃহস্পতিবার কাটা দিন, তারপরের দিন কি শুক্র, তাহলে শুক্রবার বলবেন। ওকে, তাহলে কি বার বলবেন, শুক্রবার। তারপরে শুক্রবার যদি থাকে তারপর শনিবার বলবেন না, বলবেন রবিবার থাকলে তারপর বলবেন না, সোমবার বলবেন না, বলবেন মঙ্গল। বুঝতে পারছেন আমার কথাটা, মানে যে বারটা থাকবে ওই বারটা পরে একটা বার কাটা দিয়ে পরের বারটা বলবেন। দেখেন আপনি জাস্ট এই সিকোয়েন্সটা মেনটেন করেন। বুধের পরে আপনি পাইলেন কি, বৃহস্পতি, তাহলে বৃহস্পতি হবে না, হবে কি একটা বার পরে শুক্র। আচ্ছা, শুক্রের পরে আমরা পাইলাম হচ্ছে পৃথিবী, কি পাইলাম, পৃথিবী। পৃথিবীর পরে তারপর আমরা পাইতেছি কি, মঙ্গল। দেখেন মঙ্গলের পরে যদি আমি বলি, মঙ্গলের পরের বারে কি, বুধবার, তাহলে বুধবার হবে না, হবে কি বার, বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতিবার পেয়েছি। বৃহস্পতিবারের পরে যদি আমি বলি যে শুক্রবার, শুক্রবার হবে না, হবে কি, শনি। বুঝতে পারছেন আমার কথাটা, দেখেন তার মানে আমি একটা করে বার যদি কাটা দেই তাহলে কিন্তু আমার সিকোয়েন্সটা মেইনটেইন করতে পারতেছি। এবং আপনাকে এটা কষ্ট করে মুখস্থ করতে হবে না যে আচ্ছা বুধ, শুক্র, শনি এগুলো কোনোটাই মুখস্থ করতে হবে না, জাস্ট খালি একটা খালি সিকোয়েন্সটা মেইনটেইন করে রাখতে পারলে এটাই জাস্ট এনাফ। তাহলে আপনি বুধবার বললেন, তারপর বৃহস্পতিবার বলবেন না, বলবেন না, কি বলবেন বলেন তো, বুধের পরে বলবেন হচ্ছে শুক্র, কি বলবেন বলেন, শুক্র। শুক্রবারে পৃথিবী আছে, তাহলে পৃথিবীর পরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে হচ্ছে আপনার শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন। বলেন আপনারা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, বুঝতে পারছেন কিনা? ওকে ওকে ওকে। এ ভাই সাউন্ড ক্লিয়ার না, কি বুঝতেছেন? দ্রুত দ্রুত। আমি তো লাইভে কমেন্ট দেখতেছিলাম, আমি ক্লিয়ার না। আচ্ছা, নয়েজ আসতেছে। ক্লাস কি এরকম মুক্ত চলতেছে? ও ভিডিও মুক্ত চলতেছে। হুম, আচ্ছা এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলবেন। আমি একটু আপনাদের দুঃখিত যে আপনাদের আসলে মেসেজগুলো দেখা হয়নি, একটু কাঙ্ক্ষিতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আচ্ছা যাই হোক, বেশিও পড়াইতে পারিনি, আমি হয়তো বা একটু জাস্ট পড়ানোর তালে ছিলাম। সাউন্ড প্রবলেম এখন ঠিক আছে কিনা, এখন একটু শুনবেন আপনারা, একটু কাইন্ডলি আমাকে একটু বলবেন আর কি, আপনারা এখন আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জাস্ট জানাবেন।
ভাই হুম আচ্ছা, সেটা না হয় পড়াইলাম, কিন্তু সমস্যা হইতেছে সাউন্ড এখন কি ঠিক আছে কিনা, এটা হচ্ছে মেইন কথা। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, সবাই কি এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জাস্ট জানাবেন। সবাই কি এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জাস্ট জানাবেন। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? ওকে, ঠিক ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে, আমরা তাহলে এখন কি করব বলেন তো, আবার শুরু করব, এই তো? কোনো সমস্যা নাই, আবার শুরু করতেছি, ঠিক আছে? দেখেন, আমরা আবার শুরু করতেছি, কোনো সমস্যা নেই, এটা পুরাটাই বুঝাবো আমি আবার। আচ্ছা, একটু আপনারা জাস্ট কি করবেন, ক্লাসটা তাহলে শেয়ার করে দেন। আপনারা প্লিজ কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দেন, একটু আমাকে জাস্ট আবার একটু, ঠিক আছে? সমস্যা নাই, আমাদের একটু জাস্ট হয়তো বা আরেকবার পড়াইতে হবে। আচ্ছা, একদম একদম শুরু থেকে শুরু করবো কিনা একটু আবার বলেন, নতুন করে একদম শুরু করেন। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, কিচ্ছু বুঝি নাই, সাউন্ড প্রবলেম ছিল এর জন্য, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক থেকে শুরু করব, বুঝতে পারছেন? আমি পড়াচ্ছিলাম তো, পড়ানোর তালে আর কি দেখি নেই আর কি, বেসিক্যালি আপনাদের পড়া কোনোটাই দেখে দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বেশি দূর আমরা পড়াইতে পারিনি, কাইন্ডলি আবার রিপিট করেন। আমি পুরোটাই রিপিট করব, শুরু থেকে করতেছি, নেন শুরু করি। প্রথমে আমি বললাম যে পৃথিবী পরিচিতি, ভাইয়া কি পরিচিতি বলেন তো? পৃথিবী পরিচিতি। তো পৃথিবী পরিচিতির মধ্যে আমি বললাম যে পৃথিবীর মধ্যে, এই পৃথিবী সৌরজগতের কততম গ্রহ? তৃতীয়তম গ্রহ। তাহলে লিখে ফেলেন যে সৌরজগতের তৃতীয় গ্রহ, তৃতীয় গ্রহ হলো পৃথিবী। তাহলে সৌরজগতের তৃতীয় গ্রহ হচ্ছে কি? পৃথিবী, বুঝতে পারছেন? আচ্ছা, এই সৌরজগতের যে তৃতীয় নাম্বার যে গ্রহ, তার নাম হচ্ছে পৃথিবী। তার নাম কি? পৃথিবী। এই পৃথিবী 3 নাম্বার গ্রহ। আচ্ছা, সবগুলো গ্রহ উপগ্রহ সবাইকে যাকে কেন্দ্র করে ঘোরে, এটা হচ্ছে সূর্যকে। কাকে কেন্দ্র করে ঘোরে বলেন তো? সূর্যকে কেন্দ্র করে ঘোরে, ঠিক আছে ভাই? কাকে কেন্দ্র করে ঘোরে? আবার সাউন্ড ক্লিয়ার না, এখন কি সাউন্ড ক্লিয়ার কিনা একটু জাস্ট বলবেন আমাকে, সাউন্ড ক্লিয়ার কিনা একটু দেখবেন, সাউন্ড ক্লিয়ার কিনা। জলে নাই। ওকে, এখন কি ক্লিয়ার শোনা হচ্ছে কিনা? ওকে, ভাই এটা তো আবার সমস্যা। আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু জাস্ট আমাদের হয়তো বা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা আচ্ছা, ভাই 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 ভাই, হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। ওকে ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, না না, সময় নষ্ট করবো না, ওকে ডান। এখন দেখেন, এই যে পৃথিবীর কথাটা বললাম, এই যে পৃথিবী, তো সূর্যকে কেন্দ্র করে, এই সূর্যকে কেন্দ্র করে সবগুলো গ্রহ উপগ্রহ সবাই ঘুরতেছে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, এই সূর্যকে যখন কেন্দ্র করে সবাই ঘুরতেছে, তার মানে এই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে, এই যে গ্রহগুলা ঘুরতেছে, ঠিক আছে? তো সূর্যের সব থেকে নিকটতম যে গ্রহ, এই গ্রহের নাম হচ্ছে বুধ। নাম কি? বুধ। বলেন না কি নাম? সূর্যের নিকটতম গ্রহ, তার নাম হচ্ছে বুধ। ক্লিয়ার ক্লিয়ার? তাহলে তার নাম কি বলেন? বুধ। এই বুধের পরে তারপরে যে শুক্র, তারপরে যে গ্রহটা আছে তার নাম হচ্ছে শুক্র। তারপরে আছে পৃথিবী, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে, এই পৃথিবীর পরে আছে মঙ্গল, তারপরে আছে হচ্ছে, মঙ্গলের পরে আছে হচ্ছে কি বলেন তো? বৃহস্পতি। তাহলে বৃহস্পতি, এরপরে আবার কি আছে? তারপরে আছে শনি, তারপরে আছে ইউরেনাস, তারপরে আছে হচ্ছে নেপচুন, ঠিক আছে? তারপরে আছে কি? নেপচুন। দেখেন, এইটা হচ্ছে যে পৃথিবীর যে সিকোয়েন্সটা, এটা আপনারা সবাই জানেন, ছোট থেকে সবাই পড়ে আসছেন।
কিন্তু সবাইকে যদি আমি এখনই ধরি সবাই ভুল করবেন একটা জিনিস, সেটা হচ্ছে সিকোয়েন্সটা বলতে একটু ভুল করে ফেলবেন। দেখেন সিকোয়েন্সটা আর ভুল হবে না কখনোই, এটাই আমি শেখাতে চেষ্টা করছিলাম। একটু ভালো করে লক্ষ্য করবেন ক্লিয়ার কিনা, আমার কথাটা ক্লিয়ার কিনা। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, এখানে আছে বুধ, এখানে কি আছে বুধ। বুধের পরে আপনি মনে রাখবেন যে বারেই বলেন না কেন ওই বারটা পরের বারটা কাটা দিবেন। সহজ করে আমি বলি, যদি বুধবার বলেন তারপরে কি বার হবে বলেন তো? বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার বলবেন না, বলবেন কি বার? শুক্র। বুঝতে পারছেন? শুক্রবারের পরের বারটা কাটা দিবেন, কাটা দিয়ে পড়বেন হচ্ছে কি বলেন তো? শুক্রবার কাটা দিয়ে পড়বেন শনি, শনিবার কাটা দিবেন, শনিবার পর রবিবার পড়বেন। মানে একটা বার কাটা দিবেন, জাস্ট একটা বার। মানে শনিবারের পর ধরেন শনি বলতেছেন, তারপর পরের দিন কি হবে? রবি। রবিবার বলবেন না, বলবেন কি? মঙ্গল। বুঝতে পারছেন আমার কথাটা? মানে একটা বার কাটা দিবেন, যে বারে বলবেন ওই বার কাটা দিবেন। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার দেখেন তাহলে কি বললাম? বুধ। কি বললাম? বুধ। বুধের পরে তারপরে আছে কি? শুক্র। কি আছে? শুক্র। শুক্রের পরে আছে কি? পৃথিবী। কি আছে? পৃথিবী। এরপরে পৃথিবীর পরে আছে কি? মঙ্গল। ভালো করে বোঝেন, বুধবার পড়তেছেন, বুধবারের পরে হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার যদি হয় ভালো করে বোঝেন, এটা বলবো না, এটা বলবো না, বলবো কি বার? শুক্রবার। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আসলে পৃথিবী। পৃথিবীর পর আসলাম মঙ্গল। মঙ্গলের পর সচরাচর কি বার হয়? বুধবার হবে। তাহলে বুধবার বলবেন কি বলবেন না বলেন তো আমাকে? না। তারপর বার কি হবে? বৃহস্পতিবার। তাহলে বলবেন হচ্ছে বৃহস্পতিবার। বুঝতেছেন আমার কথাটা? এবার দেখেন, বৃহস্পতিবারের পর আপনি সচরাচর জানেন শুক্রবার হবে, তাহলে শুক্রবার বলবেন না, বলবেন হচ্ছে কি? শনি। দেখেন, তার মানে দেখেন বুধ শুক্র, বুধের পরে একটা বার বা কাটা যাবে, ধরেন এটা বুধবার, এরপরে এই বারটা কাটা দিয়ে তারপরে হবে বৃহস্পতিবার, তারপরে আসলাম পৃথিবী। তাহলে পৃথিবী হচ্ছে সৌরজগতের 3 নাম্বার গ্রহ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনে একবার পরীক্ষার প্রশ্ন আসছিল যে সৌরজগতের 3 নাম্বার গ্রহ তার নাম কি? তার নাম হচ্ছে পৃথিবী, বা পৃথিবী কততম গ্রহ। এরপর আছে মঙ্গল, এরপর আছে কি? বৃহস্পতি। বুঝতে পারছেন? একটা করে বার কাটা যাবে। এরপর আছে শনি, এরপর আছে ইউরেনাস, এরপর আছে নেপচুন। এগুলো তো আপনারা সবাই জানেন, ইউরেনাস নেপচুন। বুঝতে পারছি? আচ্ছা, এগুলো নিয়ে কোনো সমস্যা না। এখন দেখেন, আপনি এইটা বুঝতেছেন কিনা আমাকে বলেন, এটা বুঝছেন কিনা? ক্লিয়ার এখন? স্যার এখন ক্লিয়ার আসতেছে আপনার? আচ্ছা, এবার দেখেন ভাইয়া, এইটা আমি মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করেছি। ওকে, সবাই কি এটা ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু জাস্ট বলবেন, ক্লিয়ার বুঝছেন কিনা? স্যার একটু সবাই একটু বলবেন ক্লিয়ার বুঝছেন কিনা, ক্লিয়ার বুঝছেন কিনা একটু সবাই আমাকে বলবেন, ক্লিয়ার বুঝছেন কিনা একটু আমাকে বলবেন সবাই। ভাই একটু সবাই একটু বলবেন, একটু আপনারা বুঝতেছেন কিনা, এটা এটা বুঝতেছেন কিনা একটু বলবেন সবাই সবাই সবাই, একটু আমাকে বলেন। তাহলে আমি নেক্সট পার্টটাতে যাবো আর কি, নেক্সট কথাগুলোতে যাবো আর কি। আচ্ছা, এইটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস, আপনারা সবাই জানেন এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস। এবং পেইড ব্যাচে আমরা বেসিক টু একদম বেসিক ধরে ধরে পড়াই, কারণ হয়তো বা আমাদের ফ্রি ক্লাসগুলোতে বেসিক ধরে পড়ানো হয় না, কিন্তু পেইড ব্যাচে আমাদের বেসিক ধরে ধরে পড়ানো হয়। ঠিক আছে? তাহলে এটা 1 নাম্বার কথা বললাম আমি। ওকে, সবাই বুঝতেছেন? ওকে, সবাই বলছেন বুঝছেন? ওকে, ঠিক আছে। এখন দেখেন, তাহলে সৌরজগতের 3 নাম্বার যে গ্রহ তার নাম হচ্ছে পৃথিবী। তো সবাই জানেন, আপনারা ছোটবেলা থেকে সবাই জানে আসছেন যে পৃথিবী সৌরজগতের যখন 3 নাম্বার গ্রহ হয়, তাহলে সবাই একটা কথা জানেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই মতবাদ দেন। এই যে পৃথিবী লিখে ফেলেন, যে পৃথিবী সূর্যের চারদিকে চারদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই মতবাদ দেন, তার নাম হচ্ছে কোপারনিকাস। কোপারনিকাস। ঠিক আছে? দেখেন, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এই মতবাদ দেন কোপারনিকাস। কোপারনিকাস এর আগে ওই সময় তৎকালীন যারা রাজা ছিলেন তারা বিশ্বাস করতেন, যে বিলিভ করতেন যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে না, দ্যাটস ওয়াই মানে পৃথিবী কেন্দ্র করেই হতেছে সূর্য ঘোরে, ওরা এটা বিশ্বাস করতো। মানে আমাদের যে বিশ্বের মধ্যে যে সূর্যকে কেন্দ্র করে আসলে সবগুলো জিনিস ঘুরতেছে, এটা বিশ্বাস করতো না ওরা। এই জন্য তখন কোপারনিকাস এই মতবাদটা দিয়েছেন, এবং এই মতবাদটা দেওয়ার কারণে ওনাকে হত্যা করা হয়। বুঝতে পারছেন? এর পরবর্তীতে কি করা হয়েছে, পৃথিবীর সূর্য যেহেতু চারদিকে ঘোরে এই মতবাদটা দেওয়া হয়েছে, দেওয়ার কারণে কোপারনিকাসকে মানে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে কিছু কাল পরে এই মতবাদটা, উনি জাস্ট মতবাদ দিয়েছেন, উনি কিন্তু প্রমাণ করতে পারেন নাই। তাহলে এটাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এই মতবাদ প্রমাণ করেন। তাহলে এই মতবাদ কি করেন বলেন তো? এই মতবাদ প্রমাণ করেন।
প্রমাণ করেন, এই মতবাদ প্রকাশ করেন গ্যালিলিও। তাহলে ইতালির গ্যালিলিও, গ্যালিলিও, ঠিক আছে? তাহলে ইতালির গ্যালিলিও, তাহলে এখানে ইতালির গ্যালিলিও। তাহলে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে এই মতবাদ প্রমাণ করেন, তার নাম হচ্ছে ইতালির গ্যালিলিও। ওকে, তার নাম কি? ইতালির গ্যালিলিও। তাহলে ইতালির গ্যালিলিও। ওকে, এবার লেখেন যে পৃথিবীতে মোট মহাদেশ 7টি। দেখেন পৃথিবীতে মোট মহাদেশ, লেখেন মোট মহাদেশ 7টি। দেখেন পৃথিবীতে মোট মহাদেশ 7টি, একটু দ্রুত লিখবেন। পৃথিবীতে মোট মহাদেশ 7টি। দেখেন পৃথিবীতে মোট মহাদেশ 7টি, ঠিক আছে? যেহেতু আগেই বলেছি আপনাদের বেসিকের ক্লাস, তো কাজেই আপনারা এগুলো অনেক কিছু জানেন, আপনারা অনেক কিছু বোঝেন, কিন্তু আপনাদেরকে আমি বেসিক থেকে পড়াবো, এবং বেসিক যদি আপনার স্ট্রং হয় ইনশাল্লাহ আপনার যে কোনো চাকরি পরীক্ষা আপনি ভালো করতে পারবেন, ঠিক আছে? আমি নেক্সট পৃষ্ঠাতে একটু উল্টালাম, হ্যাঁ, কষ্ট করে একটু দেখেন। পৃথিবীতে তাহলে বললাম মোট মহাদেশ কয়টা? 7টা। তাহলে এদের মধ্যে 1 নম্বর যে মহাদেশ তার নাম হচ্ছে এশিয়া মহাদেশ। তাহলে নাম কি? এশিয়া। তাহলে এশিয়া মহাদেশ। 2 নম্বর যে মহাদেশ আছে যেটার নাম হচ্ছে ইউরোপ। তাহলে ইউরোপ, নাম কি? ইউরোপ মহাদেশ। ওকে। 3 নম্বর যেটা আসছে তার নাম হচ্ছে আফ্রিকা। তার নাম কি? আফ্রিকা। তাহলে এশিয়া, ইউরোপ, আফ্রিকা। এরপর আছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা। এরপরে 5 নম্বর হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা। এরপরে 6 নম্বরে আসেন ওশেনিয়া। ওশেনিয়া। এবং 7 নম্বরে যদি বলি তার নাম হচ্ছে অ্যান্টার্কটিকা, ঠিক আছে? তাহলে অ্যান্টার্কটিকা মহাদেশ। দেখেন এই পৃথিবীর মধ্যে তাহলে মহাদেশ বললাম 7টা। তাহলে মহাদেশ 7টার মধ্যে, আর পৃথিবীতে মোট দেশ, এটা সবাই জানে কম বেশি, মোট স্বাধীন দেশ। যদি মোট দেশ বলি তাহলে মোট দেশগুলো অসংখ্য, 200-র অধিক হয়। আর মোট স্বাধীন দেশ বললে, যখন স্বাধীন কথাটা বলবো, তাহলে স্বাধীন দেশ হইতেছে 195টা, তাই না? আচ্ছা, 195টা আর কি স্বাধীন দেশ। ওকে, অনেকের সাথে অনেকে 196টা বলবেন, অনেকে 197টা বলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু মোস্ট অফ দ্য বইয়ে হইতেছে 195টা দেওয়া আছে। হ্যাঁ, এখন দেখেন এশিয়া মহাদেশ, এই এশিয়ার মধ্যে মোট স্বাধীন দেশ হইতেছে 44টা। বলেন তো কয়টা? 44। ইউরোপের মধ্যে মোট স্বাধীন দেশ হইতেছে 48টা। বলেন তো কয়টা? 48। আফ্রিকার মধ্যে মোট স্বাধীন দেশ আছে 54টা। মোট স্বাধীন দেশ কয়টা? 54। আর উত্তর আমেরিকার মধ্যে মোট স্বাধীন দেশ আছে হচ্ছে 23টি। কতটি? 23টি। আর দক্ষিণ আমেরিকার মধ্যে মোট স্বাধীন দেশ আছে 12টি। আর ওশেনিয়ার মধ্যে মোট স্বাধীন দেশ আছে 14টি। আর অ্যান্টার্কটিকার মধ্যে কোনো স্বাধীন দেশ নাই, দ্যাটস ওয়াই এটা 0। যদি আপনি এই ক্যালকুলেশনটাকে পুরো, আপনি যদি যখন মোট স্বাধীন দেশ যখন দাঁড় করাবেন, তাহলে মোট স্বাধীন দেশ হইতেছে কয়টা জানেন? মোট স্বাধীন দেশ, তাহলে মোট স্বাধীন দেশ হইতেছে 195টি। তাহলে কতটি? 195টি। ক্লিয়ার সবাই? মোট স্বাধীন দেশ হইতেছে 195টি। তাহলে দেখেন এটা হইতেছে মোট স্বাধীন দেশ। তাহলে এশিয়ার মধ্যে যদি বলা হয়, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মোট স্বাধীন দেশ হইতেছে কয়টা? 44টা। বুঝতে পারছেন? এবং এই 7টা মহাদেশের মধ্যে সবচেয়ে বড় যে মহাদেশ তার নাম হচ্ছে এশিয়া মহাদেশ। এখন দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে মহাদেশ বড় মানে মহাদেশ নির্ণয় করা হয়। একটা হচ্ছে আয়তন, আর একটা হচ্ছে জনসংখ্যা। কি কি বলেন তো? আয়তন আর একটা হচ্ছে জনসংখ্যা। দেখেন দুইটার উপরে বেস করে কিন্তু বড় ছোট নির্ণয় করা হয়। মানে আয়তনে সবচেয়ে বড় কোনটা, আয়তনে সবচেয়ে ছোট কোনটা, জনসংখ্যা সবচেয়ে বড় কোনটা, জনসংখ্যা সবথেকে ছোট কোনটা। যদি বলা হয় আয়তনে সবচেয়ে বড় মহাদেশ কোনটা, আয়তন এবং জনসংখ্যায়, দেখেন এই জিনিসটা আমরা এখন একটু শেখার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আয়তন ও জনসংখ্যায়, তাহলে একটু সবাই একটু কষ্ট করে লিখে ফেলেন যে এশিয়া মহাদেশ। লেখেন সবাই একটু লিখে ফেলেন। স্যার একটু ধীরে এগিয়ে যান সালমা, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আস্তে ধীরেই পড়াচ্ছি, একটু আগে ভাগে একটু তুলে নিয়ে না। ওকে, এশিয়া মহাদেশে তাহলে মোট স্বাধীন দেশ কয়টা বললাম? 44টা। ইউরোপের মধ্যে 48টা। আফ্রিকার মধ্যে আছে কয়টা বলেন তো? 54টা। উত্তর আমেরিকার মধ্যে 23, দক্ষিণ আমেরিকার মধ্যে 12, ওশেনিয়ার মধ্যে 14টা, ঠিক আছে? আর অ্যান্টার্কটিকার মধ্যে হচ্ছে 10, মোট হচ্ছে 0টা। আপনি সবগুলো ক্যালকুলেটর দিয়ে একটা চাপ মারেন না, সবাই চাপ মারার পর দেখবেন 195টা দেশ হইতেছে।
বুঝতে পারছেন? তাহলে কয়টা দেশ হবে বলেন তো? 195টা দেশ হবে। ওকে, আমি তাহলে নেক্সটটা একটু লেখা শুরু করে দিই, ঠিক আছে? ওকে, সবার কি ক্লিয়ার হয়েছেন? লেখা হয়েছে? যদি লেখা হয়ে থাকে আমি নেক্সট একটু লেখাগুলো শুরু করে দেবো। ওকে, সবাই বলছেন ওকে, স্ক্রিনশট ডান, ঠিক আছে, স্ক্রিনশট ডান দিয়ে দেন। প্লাস হচ্ছে আপনি নোট করে ফেলেন, সবাই একটু নোট করেন, বুঝতে পারছেন? দেখেন, আপনারা যদি নোট করেন তাহলে আপনাদের মাথায় থাকবে, আর যদি শুধুমাত্র স্ক্রিনশট মারেন, ফোনের মধ্যে, এই ফোনের মধ্যে আমার নিম্নপক্ষে হলো 15,000 ছবি আছে, বুঝতে পারছেন? আল্লাহর রহমতে 15,000 ছবি আছে। যদি 15,000 ছবি থাকে এই ফোনের মধ্যে, 15, আমার মাথায় কিন্তু 15টা ছবিও কিন্তু নাই, বুঝতে পারছেন? তো কাজেই ফোনের মধ্যে অনেক কিছুই আছে কিন্তু আমাদের মাথায় নেই। কাজেই আপনারা একটু কষ্ট করে আপনারা কি করবেন বলেন তো? আচ্ছা স্যার, এত দ্রুত গেলে বুঝি না। বিশাল বড় মহাদেশ পড়াইতে ধরছি, একটু তো দ্রুত যাইতেই হবে। স্যার বুলেট ট্রেনের মতো চলতেছে। আরে বাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আস্তে ধীরে পড়াবো, ঠিক আছে, আস্তে ধীরে পড়াচ্ছি, আমি আস্তে ধীরে পড়াচ্ছি। ঠিক আছে, আপনারা লেখা শেষ? এটা লেখা শেষ? এটা লেখা শেষ? আচ্ছা, লেখা শেষ হয়েছে? লেখা শেষ হয়নি আপনাদের? এটা লেখা শেষ? আচ্ছা, বড় ছোট লেখাই নেই, এখনো লেখাই নেই, লেখাবো। বড় ছোট লেখাই নেই, বড় ছোট লেখাই নেই, এটা জাস্ট আগেরটা, এটা পরেরটা। ওকে, আমি একটু তাহলে নেক্সট যাই। ওকে, আসেন এবার থেকে আস্তে ধীরে করে পড়াচ্ছি, ঠিক আছে? আস্তে আস্তে বলে লেখেন। আয়তন ও জনসংখ্যায়, আয়তন ও জনসংখ্যায়, আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর, পৃথিবীর সবচেয়ে বড়, আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। তাহলে আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ, তার নাম হচ্ছে এশিয়া। লেখেন, আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ, তার নাম লেখেন এশিয়া। লেখেন, আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ, তার নাম লেখেন এশিয়া। লেখেন, আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ, তার নাম লেখেন এশিয়া। হ্যাঁ, তাহলে এশিয়া লেখেন, দেখছেন? এবার লেখেন পৃথিবীর, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, ক্ষুদ্রতম মহাদেশ, ক্ষুদ্রতম মহাদেশ, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া। লেখেন, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া। লেখেন, আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মহাদেশ, তার নাম এশিয়া। আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, তার নাম হচ্ছে কি? ওশেনিয়া। লিখেছেন সবাই? লেখেন ওশেনিয়া। ওকে, এবার লেখেন স্বাধীন দেশ ভিত্তিক, লেখেন স্বাধীন, স্বাধীন দেশ ভিত্তিক, ভিত্তিক বৃহত্তম, স্বাধীন দেশ ভিত্তিক বৃহত্তম মহাদেশ, স্বাধীন দেশ ভিত্তিক বৃহত্তম মহাদেশ, তার নাম লেখেন আফ্রিকা। আচ্ছা, এটি বলে বলে দেই, আফ্রিকাতে মোট সংখ্যা, স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 54টা। এই জন্য বলছে যে স্বাধীন দেশ ভিত্তিক সবচেয়ে বড় যে মহাদেশ, তার নাম হইতেছে আফ্রিকা মহাদেশ। আবার লেখেন স্বাধীন দেশ ভিত্তিক, স্বাধীন দেশ ভিত্তিক, স্বাধীন দেশ ভিত্তিক ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মহাদেশ, ক্ষুদ্রতম মহাদেশ, তার নাম হচ্ছে লেখেন দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, লেখেন স্বাধীন দেশ ভিত্তিক ক্ষুদ্রতম মহাদেশ, তার নাম লেখেন দক্ষিণ আমেরিকা। ওকে, এবার লেখেন পৃথিবীতে, পৃথিবীতে লেখেন পৃথিবীতে, এখন ঠিক আছে? ওকে ঠিক আছে। আচ্ছা লেখেন পৃথিবীর, লেখেন পৃথিবীর, লেখেন পৃথিবীর খণ্ডিত, খণ্ডিত দ্বীপ রাষ্ট্রের দেশ, দ্বীপ রাষ্ট্রের দেশ, খণ্ডিত দ্বীপ রাষ্ট্রের দেশ দুইটি। দেখেন পৃথিবীর খণ্ডিত দ্বীপ রাষ্ট্রের দেশ দুইটি। ঠিক আছে, দেখেন জাপান আর হচ্ছে ও ইন্দোনেশিয়া। আচ্ছা শুনেন, আজান দিচ্ছে তো, তো আজানের জন্য 2 মিনিট ব্রেক। ক্লিয়ার? 2 মিনিট ব্রেক দিলাম, মানে আজান দিচ্ছে। বাজে কত? বাজে ঠিক 33 বাজে।
33 বাজে, আমরা 35-এ আসতেছি, হ্যাঁ 35-এ যদি আজান দিচ্ছে আপনারা তুলে নেন, সবাই একটু তুলে নেন, আজান দিচ্ছে তো। ওকে, ওকে, আমরা চলে আসলাম আবার, আজান মোটামুটি শেষ। তো আসেন একটু আর একটা পরে, তাহলে বললাম পৃথিবীতে খণ্ডিত দ্বীপ রাষ্ট্রের দেশ কয়টি? 2টি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া খণ্ডিত দ্বীপ রাষ্ট্র বলতে কি বোঝায়, একটু আমাদেরকে একটু বুঝায় বলেন। খণ্ডিত দ্বীপ রাষ্ট্র বলতে বেসিক্যালি যেটা বোঝায় তা হচ্ছে ধরেন খণ্ড খণ্ড দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। খণ্ড খণ্ড বলতে ধরেন একটা একটা দেশ, এটা একটা দেশ, তো এই দেশটার মধ্যে এরকম এখানে একটা দ্বীপ, 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 এরকম খণ্ড খণ্ড দ্বীপ। দ্বীপ বলতে কি? দ্বীপ বলতে যেগুলোর মাঝখানে হইতেছে উঁচু স্থান থাকবে আর পানি চারপাশে শুধুমাত্র পানি থাকবে। ধরেন এই জায়গাটা উঁচু জায়গা, তো এই জায়গাটা উঁচু জায়গা, এই জায়গাটা উঁচু জায়গা, এরকম খণ্ড খণ্ড দ্বীপ নেই। তো এরকম পৃথিবীর মধ্যে সবথেকে অধিক খণ্ডিত দ্বীপ রাষ্ট্রের দেশ, তার নাম হচ্ছে জাপান। আপনারা সবাই জানেন জাপান, আর একটার নাম হচ্ছে ইন্দোনেশিয়া। আর এটার নাম কি? ইন্দোনেশিয়া। তাহলে জাপান আর কি বলেন তো? ইন্দোনেশিয়া। জাপানের রাজধানীর নাম কি একটু বলতে পারবেন সবাই নিশ্চয়ই? টোকিও। নাম কি বলেন তো? টোকিও। তাহলে জাপানের রাজধানীর নাম টোকিও, আর ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা। নাম কি? নুসান্তারা। নুসান্তারা, ঠিক আছে। নুসান্তারা হচ্ছে এখন বর্তমান নাম, আগের নাম ছিল ইন্দোনেশিয়ার রাজধানীর নাম ছিল জাকার্তা, আর বর্তমান নাম হচ্ছে নুসান্তারা। ওকে ভাই, সবাই নিশ্চয়ই ক্লিয়ার বুঝতে পারছেন আমার কথাটা। তাহলে খণ্ডিত দ্বীপ রাষ্ট্রের দেশ কয়টি? খণ্ডিত দ্বীপ রাষ্ট্রের দেশ হইতেছে 2টি। বলুন তো কয়টি? 2টি। তাহলে কি কি খণ্ডিত দ্বীপ রাষ্ট্রের দেশ? এটা হচ্ছে খণ্ডিত দ্বীপ রাষ্ট্রের দেশ কয়টি? 2টি। বলেন তো কয়টি? 2টি। বুঝতে পারছেন সবাই? তাহলে খণ্ডিত দ্বীপ রাষ্ট্রের দেশ হইতেছে 2টি। ওকে, এখন দেখেন এই যে আমি কথাগুলো বললাম যে খণ্ডিত দ্বীপ রাষ্ট্রের দেশ 2টি, একটু যদি লক্ষ্য করেন সেটা হচ্ছে এবার লিখবেন, নতুন করে লিখবেন আর কি, ঠিক আছে। এটা আমি মিশাই দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, এই অংশে লিখি। যেহেতু লেখেন, এবার লেখেন পৃথিবীর খণ্ডিত দ্বীপ রাষ্ট্র লিখেছেন 2টি। এবার লেখেন ছিদ্রায়িত, পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র, ছিদ্রায়িত রাষ্ট্র লেখেন, ছিদ্রায়িত রাষ্ট্র 2টি। একটা লেখেন ছিদ্রায়িত রাষ্ট্র লেখেন 2টি। একটা লিখবেন ইতালি,
ইতালি, আর একটা লিখবেন হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তাহলে ইতালি ও দক্ষিণ আফ্রিকা হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র। ক্লিয়ার? তাহলে ইতালি আর এবং দক্ষিণ আফ্রিকা কি ছিদ্রায়িত রাষ্ট্র। পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র দুইটি। ছিদ্রায়িত মানে কি? ধরেন এখানে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটার নাম ইতালি। তো এই ইতালির মাঝখানে এখানে আবার একটা ধরেন এখানে ভ্যাটিকান সিটি নামে একটা দেশ আছে। তো এই স্বাধীন রাষ্ট্রটার মাঝখানে যদি আরেকটা স্বাধীন রাষ্ট্র হয়, তাহলে ওই রাষ্ট্রটাকে ছিদ্র করছে। ধরেন এই বড় দেশটার নাম হচ্ছে ইতালি, আর এর মাঝখানে যে দেশটা আছে এটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ধরেন এটা বাংলাদেশ, একটু বুঝায় বলি। ধরেন এটা বাংলাদেশ, এই বাংলাদেশের মাঝখানে ধরেন এটা বাংলাদেশ, এটা একটা স্বাধীন দেশ। আপনি আমাকে বলেন তো বাংলাদেশের মাঝে কি অন্য কোনো দেশ আছে? বাংলাদেশের মাঝে কি ভারত আছে? বাংলাদেশের মাঝে কি নেপাল আছে, ভুটান আছে? বাংলাদেশের মাঝে কি মায়ানমার আছে? কোনোটাই নাই। তার মানে দেখেন বাংলাদেশের পাশে আছে কিন্তু বাংলাদেশের সীমান্তের মধ্যে নাই। তার মানে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু বাংলাদেশের মধ্যে ধরেন নোয়াখালী একটা জেলা আছে, আপনারা নাম শুনছেন, নোয়াখালী জেলা আছে। এই নোয়াখালী জেলার মানুষজন এরা বললো যে আমরা কিছুই না, আমরা একটা স্বাধীন রাষ্ট্র চাই, আমরা দেশ চাই। নোয়াখালী আজকে থেকে বাংলাদেশের একটা দেশ। যখন এই কথা বললো, যখন নোয়াখালী যখন স্বাধীন রাষ্ট্র একটা হয়ে গেল, তখন বাংলাদেশকে বলা হবে ছিদ্রায়িত রাষ্ট্র। বলেন এবার বুঝছেন আমার কথা? কারণ কি? কারণ বাংলাদেশটাকে ছিদ্র করা হয়েছে, এই জন্য ছিদ্রায়িত রাষ্ট্র হইলো। বুঝতে পারছো? মানে একটা দেশের অধীনে আরেকটা দেশ থাকবে, তাহলে এটা হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র। বুঝতেছেন সবাই? সবাই কি বুঝছেন আমার কথা? তাহলে একটা রাষ্ট্রের অধীনে আরেকটা রাষ্ট্র থাকবে, এটাকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। ওকে, তাহলে এটা কি বলা হয়? ছিদ্রায়িত রাষ্ট্র। ওকে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। একটু দেখেন, তাহলে বললাম ছিদ্রায়িত রাষ্ট্র, তাহলে মোট কয়টা? দুইটা। একটা হচ্ছে কি ইতালি, আর একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তাহলে ইতালি আর একটা কি দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, সবাই একটু দ্রুত তুলে ফেলেন, আমি আস্তে ধীরে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর কি। ঠিক আছে, এবার লেখেন, এবার লিখবেন যে এক দেশ দুই মহাদেশে অবস্থিত। লেখেন এক দেশ দুই মহাদেশে অবস্থিত। তাহলে এক দেশ দুই মহাদেশে অবস্থিত দুইটি রাষ্ট্র। বলেন তো কয়টা? দুইটা। একটা হচ্ছে তুরস্ক, একটা হচ্ছে রাশিয়া। একটা তুরস্ক আর একটা কি রাশিয়া। ঠিক আছে, তাহলে এক দেশ দুই মহাদেশে অবস্থিত, তার নাম কি? তার নাম হচ্ছে তুরস্ক, আর হচ্ছে রাশিয়া। নাম কি? তুরস্ক, রাশিয়া। নাম কি বলুন তো? তুরস্ক, রাশিয়া। তাহলে এক দেশ দুই মহাদেশে অবস্থিত। ঠিক আছে, এক দেশ দুই মহাদেশে অবস্থিত, তার নাম হচ্ছে তুরস্ক ও রাশিয়া। তার মানে বুঝায় বলি ভাই আপনাদেরকে, একটু দেখেন। সেটা হচ্ছে একটা দেশ দুইটা মহাদেশে অবস্থিত, এটার নাম বললাম তুরস্ক এবং রাশিয়া। ধরেন এটা পৃথিবী, একটু বুঝেন ভালো করে, এটা পৃথিবী। এই পৃথিবীর মাঝখানে ধরেন এটা হচ্ছে এশিয়া মহাদেশ, বুঝে নেন। আবার এর পাশে আছে ধরেন ইউরোপ, এর নিচে আছে হচ্ছে আফ্রিকা। এখন এই যে ইউরোপ এবং এশিয়া, তখন এই যে একটা বরাবর আইসা একটা জায়গায় আসছে, এই জায়গাতে ধরেন একটা স্বাধীন রাষ্ট্র পড়ে গেছে। ধরেন এই জায়গাতে তখন তুরস্ক পড়ছে। কে পড়ছে? তুরস্ক। এই তুরস্ক যখন পড়েছে, তখন তুরস্কটার একটা অংশ হইতেছে, একটা অংশ কার মধ্যে যায়? একটা অংশ এশিয়ার মধ্যে যায়, আর একটা অংশ হচ্ছে ইউরোপের মধ্যে যায়। বুঝতে পারছেন? এই জন্য তুরস্ককে বলা হয় হচ্ছে একটা দেশ। বলেন তো দেশ কয়টা? একটা দেশ, কিন্তু মহাদেশ কয়টা? এইখানে একটা মহাদেশ, এখানে একটা মহাদেশ। তাহলে মহাদেশ হইতেছে দুইটা। তাহলে এক দেশ দুই মহাদেশ, তাহলে দুইটা মহাদেশ। তাহলে একটা দেশ দুইটা মহাদেশে অবস্থিত। এই রকম দেশের নাম হচ্ছে, তার নাম হচ্ছে তুরস্ক এবং হচ্ছে রাশিয়া। তুরস্ক আর কি রাশিয়া। তাহলে এক দেশ দুই মহাদেশে অবস্থিত, তার নাম হচ্ছে তুরস্ক ও রাশিয়া। ওকে ঠিক আছে, এবার দেখেন এরপরে কি বলছি। এরপরে ধরুন এক দেশ দুই মহাদেশে অবস্থিত, তাহলে দেখেন ইউরেনেশিয়ান রাষ্ট্র বলা হয়। দেখেন ইউরেনেশিয়ান বা ইউরেশিয়ানও বলা হয়। ইউরেনেশিয়ান দেখেন, ইউরেশিয়ান লেখেন, ইউরেশিয়ান লেখেন, ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয়। ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয় দুইটিকে। দেখেন দুই দিকে, একটা হচ্ছে কি ওই তুরস্ক, আর হচ্ছে রাশিয়া। তুরস্ক আর কি রাশিয়া। তুরস্কের রাজধানীর নাম কি? তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা। নাম কি? আঙ্কারা। তাহলে তুরস্কের রাজধানীর নাম কি? বর্তমান নাম না আঙ্কারা। ঠিক আছে, আর রাশিয়ার বর্তমান রাজধানীর নাম হচ্ছে মস্কো। ঠিক আছে, সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছেন? ওকে, এখন দেখেন তাহলে তুরস্ক এবং রাশিয়া বুঝলাম, বুঝতে পারছেন? এবার লেখেন ইউরেশিয়ান। তাহলে ইউরেশিয়ান রাষ্ট্র বললাম কয়টা বলেন তো?
ইউরেশিয়ান রাষ্ট্র হচ্ছে দুইটা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ইউরেশিয়ান রাষ্ট্র কয়টা, তাহলে বলবেন কয়টা? দুইটা বলবেন। বলেন তো কয়টা বলবেন? দুইটা। ঠিক আছে, এবার লেখেন পৃথিবীর, দেখেন পৃথিবীর, দেখেন পৃথিবীর নবীনতম দেশ, দেখেন নবীনতম দেশ, নবীনতম, এটা মাঝে মাঝে আসে, নবীনতম দেশ, নবীনতম দেশ, তার নাম হচ্ছে লেখেন বারবাডোজ, বারবা ডো বর্গীয় জ, ঠিক আছে, লেখেন ডোজ, বারবাডোস। লেখেন পৃথিবীর নবীনতম দেশ, তার নাম বারবাডোস। ওকে, ডোস বলা হয় আর কি, বারবাডোস। ওকে, তাহলে পৃথিবীর দেখেন নবীনতম দেশ, তার নাম হচ্ছে বারবাডোস, লিখেছেন? তাহলে বারবাডোস লিখবেন পৃথিবীর নবীনতম দেশ। ওকে, সবাই ক্লিয়ার? সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু সবাই ক্লাসটাতে মনোযোগ দিয়ে থাকেন, একটু থাকেন, দেখবেন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। বুঝতে পারছেন? যেহেতু পেইড ব্যাচের ক্লাস, তো পেইড ব্যাচে আমরা বেসিক ধরেই পড়াই। আমাদের কারিয়ার হইতেছে ভাই আপনাদেরকে বেসিক ধরে পড়ানো। বুঝতে পারছেন? বেসিক যদি আপনার ক্লিয়ার না হয়, আপনি কোনো চাকরি পাবেন না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবো। আপনি পরীক্ষায় শুধু দিয়ে যাবেন, পরীক্ষায় দিয়ে যাবেন, কিন্তু চাকরি পাবেন না। দেখেন পৃথিবীর, এবার লেখেন পৃথিবীর নবীনতম বলছিলাম, তার এবার লেখেন প্রাচীনতম দেশ। লেখেন প্রাচীনতম দেশ, তার নাম লেখেন হচ্ছে সান ম্যারিনো। লেখেন সান ম্যারিনো, লেখেন ম্যারিনো। ঠিক আছে, তাহলে পৃথিবীর প্রাচীনতম দেশ, তার নাম লেখেন সান ম্যারিনো। এই সান ম্যারিনো হচ্ছে ইতালিতে অবস্থিত। তাহলে পৃথিবীর প্রাচীনতম দেশ, তার নাম কি বললাম? সান ম্যারিনো। তাহলে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম দেশ, তার নাম হচ্ছে সান ম্যারিনো। ওকে, এবার লিখি, উপরের থেকে আবার লেখা শুরু করি। লিখবেন, সবাই লিখবেন হচ্ছে, সবাই লিখবেন, কি লিখবেন বলুন তো? লেখেন আয়তনে বিশ্বের, আয়তনে বিশ্বের, বিশ্বের বৃহত্তম দেশ, বিশ্বের বৃহত্তম দেশ। দেখেন ভাই, আগে কিন্তু মহাদেশ শিখছি, যে আয়তনে বিশ্বের বৃহত্তম মহাদেশ, তাই না? আর এবার বিশ্বের বৃহত্তম দেশ, তার নাম কি হবে বলেন তো? আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ, কেউ বলতে পারবেন? তার নাম কি হবে? আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ, তার নাম হচ্ছে রাশিয়া। নাম কি? রাশিয়া। ঠিক আছে, তাহলে আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ, তার নাম লেখেন রাশিয়া, তার নাম লেখেন রাশিয়া। ঠিক আছে, তাহলে আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ। এবার লেখেন আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ, সরি আয়তন না, এবার লিখবেন জনসংখ্যায়, সরি জনসংখ্যায়, দেখেন জনসংখ্যায়, জনসংখ্যায় বিশ্বের, জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ। তাহলে জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ, জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ, তার নাম লেখেন ভারত। ঠিক আছে, এবার লিখবেন জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ, লেখেন ভারত। এবার লেখেন আয়তন ও জনসংখ্যায়, দেখেন আয়তন ও জনসংখ্যায়, জনসংখ্যায় বিশ্বের, লেখেন বিশ্বের ক্ষুদ্রতম দেশ, ক্ষুদ্রতম দেশ। আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ, তার নাম লেখেন লেখেন ভ্যাটিকান, ভ্যাটিকান সিটি, লেখেন ভ্যাটিকান সিটি। লিখছেন? দেখেন আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ, তার নাম লেখেন হচ্ছে ভ্যাটিকান সিটি। ওকে, ইউরেনেশিয়ান রাষ্ট্র বলছে ইউরোপ এবং এশিয়ার মধ্যে যেহেতু দুইটা রাষ্ট্র পড়ছে, ওই দুইটা রাষ্ট্রকে বলা হয় ইউরেনেশিয়ান রাষ্ট্র। ক্লিয়ার? আচ্ছা, এবার লেখেন পৃথিবীর, লেখেন পৃথিবীর সর্বাধিক, লেখেন পৃথিবীর সর্বাধিক, সর্বাধিক সীমান্তবর্তী দেশ, সর্বাধিক সীমান্তবর্তী দেশ, তার নাম লেখেন চীন ও রাশিয়া। পাশে লেখেন 14টি দেশের সাথে সীমান্ত আছে। ঠিক আছে, মানে চীন এবং রাশিয়ার মধ্যে 14টা করে দেশের সাথে সীমান্ত আছে আর কি। তাহলে লিখবেন পৃথিবীর সর্বাধিক সীমান্তবর্তী দেশ। তাহলে পৃথিবীর সর্বাধিক সীমান্তবর্তী দেশ, তার নাম কি? তার নাম হচ্ছে চীন ও রাশিয়া। তাহলে পৃথিবীর সর্বাধিক সীমান্তবর্তী দেশ, তার নাম চীন ও রাশিয়া। এবার লেখেন পৃথিবীর দীর্ঘতম সীমান্ত দেশ, লেখেন পৃথিবীর দীর্ঘতম সীমান্ত দেশ, পৃথিবীর, লেখেন পৃথিবীর দীর্ঘতম, দীর্ঘতম সীমান্ত দেশ। এটা দেখেন সীমান্তবর্তী, কথা কিন্তু বোঝেন, সীমান্তবর্তী। ঠিক আছে, এটা হচ্ছে সীমান্তবর্তী, আর এটা সীমান্ত দেশ। ঠিক আছে,
তাহলে সীমান্ত দেশ তার নাম লিখবেন হচ্ছে সীমান্ত দেশ, তাহলে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র ও কানাডা। লেখেন যুক্তরাষ্ট্র ও কানাডা। ঠিক আছে, পাশে লেখেন 49 ডিগ্রি অক্ষ রেখা বরাবর আর কি, 49 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভাগ করা হয় আর কি। ঠিক আছে, পৃথিবীর দীর্ঘতম সীমান্ত লাইন আর কি। ঠিক আছে, সীমান্ত লাইন আর কি। তাহলে পৃথিবীর দীর্ঘতম সীমান্ত লাইনের দেশ যেটা, সেটার নাম হচ্ছে চীন এবং কি বললাম, যুক্তরাষ্ট্র ও কানাডা আর কি। ঠিক আছে, আচ্ছা এই দুটো গেল একটা। আচ্ছা এবার দেখেন, এবার লিখবেন হইতেছে পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র, তার নাম লেখেন পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র। দেখেন পৃথিবীর, এটা পরীক্ষা আসে, পৃথিবীর সবচেয়ে সবচেয়ে সরু রাষ্ট্র। তাহলে পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র তার নাম হচ্ছে চিলি। নাম কি? চিলি। ঠিক আছে, তো এই চিলি দেখতে হচ্ছে কাঁচা মরিচের মতো। এই জন্য এই কাঁচা মরিচ, চিলি চিকেন বলে না আমরা, অনেক সময় সস খাই না, বলি না চিলি চিকেন সস, হ্যাঁ বলি কি খাই কিনা বলেন? এই মরিচটাও দেখতে ঠিক এইরকম, মানে এই চিলি হইতেছে তার আকৃতিও ঠিক একটা মরিচের মতো আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, এর রাজধানীর নাম লিখবেন হচ্ছে সান্তিয়াগো। পৃথিবীর মধ্যে সব থেকে সরু রাষ্ট্র আর কি। ঠিক আছে, চিলি দেখবেন ফুটবল, ওকে, চিলি কি খেলে বলেন তো? ফুটবল খেলে। দেখেন পৃথিবীতে মোট মহাসাগর লেখেন, মোট মহাসাগর 5টি। এখন পৃথিবীতে মোট মহাসাগর লেখেন 5টি। লেখেন পৃথিবীতে মোট মহাসাগর লিখবেন 5টি। ঠিক আছে, মোট মহাসাগর লিখবেন 5টি। একটা লিখবেন প্রশান্ত মহাসাগর। লেখেন প্রশান্ত মহাসাগর। আপনি এগুলো করলে ইনশাআল্লাহ এখান থেকে চাকরি পাবেন। ঠিক আছে, দেখেন আবার সাউন্ডের সমস্যা, সাউন্ড দেখেন, সাউন্ড এবার গেছে না আছে? সাউন্ড আছে না গেছে? সাউন্ড আছে না গেছে? আচ্ছা দেখেন প্রশান্ত মহাসাগর, এবার দেখেন আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। এরপরে লিখবেন হচ্ছে ভারত মহাসাগর। তাহলে দেখেন ভারত মহাসাগর। এবার লিখবেন হচ্ছে এবার লিখবেন ভারত মহাসাগর, পর লিখবেন উত্তর মহাসাগর। উত্তর মহাসাগর। আর 5 নম্বর লিখবেন হচ্ছে দক্ষিণ মহাসাগর। ঠিক আছে, তাহলে মহাসাগর কয়টা? 5টা। তাহলে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। আচ্ছা, আমি একটু পৃথিবীর মধ্যে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। হ্যাঁ, তো ওকে, একটু দেখেন এই জায়গাটা, সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার না? কেউ বলেন ক্লিয়ার, আবার কেউ বলেন না, আমি নিজেই বলে যে মান গেছি ভাই। দেখেন এইদিকে আছে হচ্ছে প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, এদিকে আছে প্রশান্ত মহাসাগর, এইদিকে। ওকে,
এখন দেখেন এই যে এই পাশের যে অংশটা আছে, এই পাশের যে অংশটা, এই অংশটার মধ্যে এই পর্যন্ত আছে হচ্ছে আপনার আটলান্টিক মহাসাগর, এদিকে আছে আটলান্টিক সরি, এদিকে প্রশান্ত মহাসাগর, এখানে আছে হচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে উত্তর আমেরিকা আর কি, উত্তর আমেরিকা মহাদেশ, এটা উত্তর আমেরিকা মহাদেশ। ঠিক তার নিচে এদিকে আছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। আর এই পাশে যে মহাসাগরটা আছে, এই মহাসাগরটার নাম হইতেছে আটলান্টিক মহাসাগর। এইখানে আছে আটলান্টিক মহাসাগর, ঠিক আছে, আটলান্টিক মহাসাগর। ওকে ডান। এখন এই যে আটলান্টিক মহাসাগর, এখানে দেখেন আটলান্টিক মহাসাগর এদিক থেকে এই পাশের যে অংশটা আছে এটা, এখন এর এই অংশটা থেকে শুরু করে এই পাশের যে অংশ, এটা হচ্ছে ইউরোপ। এইখানে কি এটা ইউরোপ, এটা ইউরোপ মহাদেশ, ঠিক আছে। আচ্ছা, এই অংশটা ইউরোপ মহাদেশ। এইখানে এই অংশের এই দিকের যে ভেতরের যে অংশটা আছে, এই দিকের অংশের মধ্যে আপনি লক্ষ্য করবেন এই দিকে থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আর এই আফ্রিকা আর এই ইউরোপের এই অংশের মধ্যে আপনি যাবেন, এখানে দেখবেন ভূমধ্য সাগর নামে একটা সাগর আছে, ভূমধ্য সাগর, ঠিক আছে। তাহলে ভূমধ্য সাগরের নাম আপনারা সবাই শুনবেন, ভূমধ্য সাগর এই দিকের মধ্যে আছে ইউরোপের মধ্যে। যদি বলা হয় ইউরোপের প্রবেশদ্বার বলা হয়, তাহলে এই ভূমধ্য সাগর, জিব্রাল্টার প্রণালীর নাম নিশ্চয়ই শুনছেন, নিশ্চয়ই এই জিব্রাল্টার প্রণালী ইউরোপের মধ্যে প্রবেশদ্বার বলা হয়। ওকে, এখন দেখেন এই ইউরোপ বললাম, এখানে বললাম আফ্রিকা। এখন দেখেন এই পাশে কি আছে, এই পাশে আছে তাহলে আপনার হচ্ছে এই যে এশিয়া গুলা আছে, ঠিক আছে, এশিয়ার যে অংশগুলা, এই অংশগুলো এদিক থেকে আছে। আচ্ছা, তাহলে এশিয়ার যে অংশ আছে, তাহলে এইদিকে আছে ভারত মহাসাগর, তাহলে ভারত মহাসাগর, এই ভারত মহাসাগরে এইখানেই আছে হচ্ছে আমাদের এই যে বঙ্গোপসাগর আর কি, তাহলে এখানে আছে বঙ্গোপসাগর। আবার ঠিক এই অংশের মধ্যে আছে, এখানে আছে হচ্ছে প্রশান্ত মহাসাগর, কি আছে, প্রশান্ত মহাসাগর আছে। ওকে, এখন দেখেন এইখানে আছে প্রশান্ত মহাসাগর। প্রশ্ন হইতেছে ভাইয়া এই উপরের দিকে যে অংশটা আছে না, এটা তো এখানে কিন্তু না, কিন্তু এটা তো আটলান্টিক, তো এই অংশগুলো, এই উপরের দিকে যে অংশটা আছে না, এই দিকেটা, এটাকে হলো উত্তর মহাসাগর, যেটা হলো আর্কটিক সাগর। আপনারা যখন ম্যাপ দেখবেন, ম্যাপের মধ্যে পাবেন তাহলে উত্তর মহাসাগর, ঠিক আছে। আর নিচের যে অংশটা আছে, এই নিচের যে অংশটা, এই নিচের অংশটাকে বলা হয় দক্ষিণ মহাসাগর, ঠিক আছে, দক্ষিণ মহাসাগর। এখন দেখেন তাহলে সাগরের বিস্তারিত আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি, আপনি বুঝতে পারছেন কিনা একটু দেখেন। তাহলে প্রশান্ত মহাসাগর কিন্তু দুই পাশে ভাইয়া, প্রশান্ত মহাসাগর এই পাশেও আছে, আবার এই পাশেও আছে, ঠিক আছে। দেখেন যদি পরীক্ষায় কোনো কারণে আসে যে এশিয়াকে, এই এশিয়াকে আমেরিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী, এই যে এই পাশে আমেরিকা আছে, তাহলে এই পাশে প্রশান্ত মহাসাগর, এই পাশে, দেখেন পৃথিবীটা বেসিক্যালি গোল, তাই না, গোল না। তো যখন গোল হয় তখন আমরা কিন্তু এমন করে পড়তেছি, আমরা কেমন করে পড়তেছি, এমন করে পড়তেছি, তার মানে পৃথিবীটা এরকম গোল। তার মানে এই পাশে যদি প্রশান্ত মহাসাগর হয়, বোঝেন, আবার এই পাশে কি হবে, প্রশান্ত মহাসাগর হবে, তাহলে দুইটা একটা জায়গায় হলো। দুইটা যখন একটা জায়গায় হইতেছে, তার মানে ব্যাপারটা হচ্ছে এইটা এই মাথায়, এটা এই মাথায়। এখন দুটাকে যখন জয়েন করতেছে, তখন প্রণালী করতেছে, বুঝতে পারছেন, তখন কি করতেছে, প্রণালী। এখন এশিয়া থেকে আমেরিকাকে বিভক্ত করেছে যে প্রণালী, তার নামই হচ্ছে কি প্রণালী বলেন তো, বেরিং প্রণালী। নাম কি, বেরিং প্রণালী, ঠিক আছে, বেরিং প্রণালী। তাহলে এশিয়া থেকে আমেরিকাকে বিভক্ত করেছে যে প্রণালী, তার নাম বেরিং প্রণালী। পরীক্ষা আসবে এগুলো, এগুলো থেকে আপনাদেরকে ভালোভাবে জানতে হবে, এবং এগুলো যদি আপনি ম্যাপ ভালো করে মুখস্থ করতে পারেন বা বুঝে বুঝে পড়তে পারেন, আপনি সাধারণ জ্ঞানে কখনো আটকাবেন না। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার, বুঝতেছেন? একটু আমাকে জানাবেন, সবাই কি ক্লিয়ার? আমাকে ভাইয়া সবাই কি বুঝতেছেন? বাইতুল্লাহ, রাব্বাতুল, রাব্বায়াতুল বাইত, ভাইয়া বলছে কেমনটা লাগে এখন স্যার? ওকে ভাইয়া, সবাই একটু আমাকে বলবেন একটু ক্লিয়ার কিনা, এটা কি বুঝতেছেন কিনা, মহাসাগরগুলো বুঝতেছেন কিনা একটু বলবেন। সবাই আমাকে একটু বলবেন যে মহাসাগর বুঝতেছেন কিনা আপনারা, একটু সবাই একটু বলবেন স্যার কি বুঝাবার একবার, তামান্না আপু কি বলেন, বলেন।
ওকে, এখন একটু দেখেন, শোনেন, পৃথিবীতে মোট মহাসাগর হইতেছে 5টা। একটা নাম প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। কয়টা মহাসাগর? 5টা। বলেন আমার সাথে, কয়টা? 5টা। পৃথিবীর সবচেয়ে বড় জলের মহাসাগর যেটার নাম, তার নাম প্রশান্ত মহাসাগর। 2 নম্বর আটলান্টিক মহাসাগর, 3 নম্বর ভারত মহাসাগর, 4 নম্বর উত্তর মহাসাগর, 5 নম্বর দক্ষিণ মহাসাগর। ক্লিয়ার? এখন আমি বলছি প্রশান্ত মহাসাগর এইখানে, এই যে এই অংশটা যেটা প্রশান্ত মহাসাগর, আপনি যখন ম্যাপ দেখবেন, ম্যাপের মধ্যে দেখেন যে এই অংশটা প্রশান্ত মহাসাগর আছে। এই পাশে আছে হচ্ছে উত্তর আমেরিকা, এই যে হলুদ যে অংশটা দেখাইছি, এই অংশটা হচ্ছে উত্তর আমেরিকা। বলেন তো কি বললাম? এই অংশটা হচ্ছে উত্তর আমেরিকা। এখানে হচ্ছে আমেরিকা আছে আর কানাডা আছে, আর এইখানে এই কানির দিকে মেক্সিকো আছে। কানাডা, আমেরিকা, মেক্সিকো, এই অংশটা হচ্ছে এইটা, বুঝতেছেন? আবার এইখানে আছে যদি ব্রাজিল গুলো, যেগুলো আর কি দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আর কি, ঠিক আছে? এই অংশটা এইখানে, তাহলে এইখানে ব্রাজিল যেটা। এখন এইখানে একটা প্রণালী আছে, এইখানে একটা প্রণালী করছে। এই প্রণালীটার নাম হইতেছে পানামা খাল বা পানামা প্রণালী। এই যেখানে একটা প্রণালী আছে, এই প্রণালীর নাম হচ্ছে পানামা খাল বা পানামা প্রণালী, বুঝতেছেন? তাহলে এখানে একটা প্রণালী আছে। এখন দেখেন, আমি তো প্রণালী বুঝাচ্ছি না, বেসিক্যালি আপনাকে ম্যাপ ধরে বোঝাচ্ছি চেষ্টা করছি। আর এই পাশের যে পানি যে অংশটা আছে, এই অংশের যে পানিটা আছে, এই যে টিয়া কালার যেটা, এটাকে বলা হচ্ছে ভূমধ্য সাগর, সরি আটলান্টিক মহাসাগর। কি বলি? আটলান্টিক মহাসাগর, বুঝতেছেন? আটলান্টিক মহাসাগর। এই টিয়া কালার যেটা আছে, এই টিয়া কালারটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। বলেন বুঝছেন আমার কথাগুলা? এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আচ্ছা, এর পাশে যে অংশটা আছে, এই অংশটার নাম হচ্ছে ভাই ইউরোপ। এই অংশটা ইউরোপ। এখন এই ইউরোপের মাঝখানে বা এই ইউরোপের মধ্যে দিয়ে একটা সাগর প্রবাহিত হয়েছে, সেই সাগরটার নামই বলছিলাম ভূমধ্য সাগর। নাম বলছিলাম কি? ভূমধ্য সাগর। এখন দেখেন, এই ভূমধ্য সাগর আর এইখানে ইউরোপ, এর ঠিক নিচেই আছে কি? নিচে আছে হচ্ছে আফ্রিকা আছে। তার মানে এদিকে এই যে আবার এদিকে আছে হচ্ছে লোহিত সাগর আছে, এডেন সাগর আছে। এগুলো আবার এশিয়ার মধ্যে পড়তেছে, বুঝতে পারছেন? এই পাশের দিকে সাগরের মধ্যে পড়তেছে। যাক, আমরা সাগর পড়তেছি না, আমরা মহাসাগর নিয়ে আলোচনা করতেছি। এর মধ্যে এই আফ্রিকার ঠিক এই পাশে আছে এশিয়ার এখানে আমরা পাই ভারত মহাসাগর। কি পাইছি? ভারত মহাসাগর। তো ভারত মহাসাগর উপরে আছে ওই যে বঙ্গোপসাগর। আবার এখানে একটা সাগর আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সাগর আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলা হয়, সাগরও বলা হয়, এখানে আছে। ঠিক আছে? মান্নার উপসাগর আছে, অসংখ্য কিছু আছে আর কি। তার মানে এই পাশে আবার এই অংশটা যেটা জুড়ে আছে, এই অংশটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়ছে, বুঝতে পারছেন? বেসিক্যালি এইখানের দিকে এই পাশে যে ওশেনিয়া মহাদেশটা পড়ছে, এই ওশেনিয়াটা টোটালি কিছুটা অংশ, মানে 90%ই হইতেছে ওশেনিয়ার মধ্যে পড়ছে। ওশেনিয়া যে মহাদেশটা আছে প্রশান্ত মহাসাগরের পাশে, এটা পড়ে গেছে। আর এর নিচেই, তার নিচে আছে হচ্ছে দক্ষিণ মহাসাগর, আর উপরে আছে হচ্ছে উত্তর মহাসাগর। এই উপরের দিকে আছে হচ্ছে উত্তর মহাসাগর, ঠিক আছে? এটাকে বলা হয় আর্কটিক মহাসাগর বলা হয়। আর্কটিক যদি লেখা দেখেন তাহলে বুঝবেন যে উত্তর মহাসাগরের কথাটাই বলছে আলটিমেটলি। বুঝতেছেন আমার কথাটা? তাহলে আর্কটিক মহাসাগরের কথা বুঝতেছেন ভাই? ওকে, এবার দেখেন, স্যার ক্লাস কি রেকর্ড থাকে? হ্যাঁ ভাই, রেকর্ড থাকে, অবশ্যই রেকর্ড থাকবে। তাহলে এটা গেল মহাসাগর নিয়ে আলোচনা গেল ভাই, বলেন বুঝছেন কিনা আমাকে? আচ্ছা, এবার একটু কিছু লাইন আপনারা লিখে নেন। কি লিখবেন বলেন তো আমাকে? আপনারা কিছু লাইন সুন্দর করে তুলে নেবেন। একটু লেখেন যে পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম ও গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর। লেখেন পৃথিবীর ভাই আন্দামান সাগর ইন্দোনেশিয়ার কাছে। হয় ভাই, আমি জানি ইন্দোনেশিয়ার কাছে। তার মানে আমাদের ওই অংশটার নিচেই তো ইন্দোনেশিয়া, ভারতের ঠিক নিচের অংশের দিকে তো ইন্দোনেশিয়া ভাই। আচ্ছা দেখেন, লেখেন পৃথিবীর বৃহত্তম, গভীরতম, প্রশস্ততম লেখেন প্রশস্ততম মহাসাগর। তাহলে মহাসাগর, তার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। কি বলি? প্রশান্ত মহাসাগর। লেখেন প্রশান্ত মহাসাগর। ঠিক আছে? লেখেন প্রশান্ত মহাসাগর। তাহলে পৃথিবীর
বৃহত্তম, গভীরতম এবং কি বললাম প্রশস্ততম মহাসাগর, তার নাম প্রশান্ত মহাসাগর। ভাই একটু এসিটা দেন না, গরম লাগতেছে। ওকে, এবার দেখেন, লক্ষ্য করেন, তাহলে পৃথিবী, ভাই ওই এসি, এটা দেখেন পৃথিবীর ক্ষুদ্রতম, লেখেন পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর, লেখেন উত্তর মহাসাগর, লেখেন উত্তর, লেখেন উত্তর, উত্তর মহাসাগর। ঠিক আছে, লেখেন উত্তর মহাসাগর। আচ্ছা, ক্লিয়ার হয়েছে সবাই? বাহ, অনেকেই বলতেছেন ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ যারা ক্লিয়ারলি দেখতেছেন। আচ্ছা এবার তাহলে দেখেন, তাহলে বললাম ক্ষুদ্রতম মহাসাগর, তার নাম হচ্ছে, তার নাম কি উত্তর মহাসাগর। ঠিক আছে, এবার লেখেন পৃথিবীর, লেখেন পৃথিবীর বৃহৎ, লেখেন পৃথিবীর বৃহত্তম সাগরের নাম, লেখেন, লেখেন পৃথিবীর বৃহত্তম সাগর, পৃথিবীর বৃহত্তম, এতক্ষণ মহাসাগর নিয়ে আলোচনা করলাম, এখন এবার সাগর নিয়ে একটু বলি। তাহলে পৃথিবীর বৃহত্তম সাগর, তার নাম লেখেন, লেখেন দক্ষিণ চীন সাগর, দেখেন দক্ষিণ চীন সাগর, লেখেন, দেখেন দক্ষিণ চীন সাগর। ঠিক আছে, দেখেন দক্ষিণ চীন সাগর, পৃথিবীর তাহলে বৃহত্তম সাগরের নাম কি? দক্ষিণ চীন সাগর। ওকে, এবার লেখেন পৃথিবীর বৃহত্তম উপসাগর, পৃথিবীর বৃহত্তম, বৃহত্তম উপসাগর, যেটাকে বলা হয় বে অফ বেঙ্গল আর কি। ঠিক আছে, বে দিক থেকে, বে দিক থেকে তার নাম হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। ঠিক আছে, পৃথিবীর একমাত্র বদ্বীপ, একমাত্র বদ্বীপ, তার নাম কি বলুন তো? বদ্বীপ, তার নাম বাংলাদেশ। আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, তার নাম কি? বাংলাদেশের, লেখেন বাংলাদেশের, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, তার নাম লেখেন সুন্দরবন, সুন্দরবন। 5টি জেলা নিয়ে গঠিত হয়েছে। ঠিক আছে, সুন্দরবন কয়টা জেলা নিয়ে গঠিত হয়েছে? 5টি জেলা নিয়ে গঠিত হয়েছে। দেখেন ভাই, ক্লাস, বেসিক ক্লাস বোরিং লাগে, মনে হয় যে বেসিক ক্লাস পাই গেলে কি পড়াইতেছেন বুঝতেছি না। দেখেন বেসিক ক্লাস যারা করবেন এরা আলটিমেটলি অনেক বেশি পরিমাণে আগায় থাকবেন। এবং আপনারা বিশেষ করে বিশ্বাস করেন আর না করেন, বেসিকের যখন ক্লাসগুলো করে ফেলবেন ইনশাল্লাহ আপনারা চাকরিতে কোনো সমস্যা হবে না, যে কোনো চাকরি পাইতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যারা বেসিকে, দেখেন বেসিকে কিন্তু স্টুডেন্ট বেশি থাকে না, জাস্ট এখানে আমি যদি এখানে এমসিকিউ গুলো সলভ করতাম, টিক মারতাম, সবাই একটু বুঝা দিতাম, দেখতেন যে স্টুডেন্টের একদম হিরিক পড়ে গেছে। এবং স্টুডেন্ট জাস্ট ওই কয়েকটা 15টা এমসিকিউ 20টা এমসিকিউ করার জন্য তারা হুমড়ে পড়ে যায়, দেখে কত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারে বা যেটাই আর কি করুক। কিন্তু বেসিক কথা হইতেছে যে, মোদ্দা কথা যদি বলি, যে আপনি এই ক্লাসগুলো না করে যদি আপনি জাস্ট এমসিকিউ সলভ করেন, আল্লাহর রহমতে, আল্লাহর যদি খাস রহমত থাকে, আপনি কোনোদিনও চাকরি পাবেন না। বুঝতে পারছেন? এই খাস রহমতে আপনি চাকরি পাবেন না। কেন? কারণ হইতেছে আপনার বেসিকই ক্লিয়ার না, পরীক্ষার লাস্টে ওই এমসিকিউ দেখবেন ঘুরে পেঁচাই দিছে, দেখ শেষ, আপনি কাজ, আপনি আর কোনো কিছু দেখতেছেন না, চোখা আন্দাজ দেখতেছেন। তো কাজেই এই ক্লাসগুলো আপনাদের একটু করতে হবে। ঠিক আছে, আর যাই হোক, অনেকগুলো কথা বলছি। এবার দেখেন, তাহলে পৃথিবীর বৃহত্তম উপসাগর, তার নাম কি বললাম? বঙ্গোপসাগর। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে পৃথিবীর বৃহত্তম উপসাগর, তার নাম কি? বঙ্গোপসাগর। ওকে, এবার লিখবেন যে পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম, লেখেন পৃথিবীর বৃহত্তম হ্রদ, তার নাম লেখেন কাস্পিয়ান হ্রদ। লেখেন পৃথিবীর বৃহত্তম হ্রদ, লেখেন কাস্পিয়ান হ্রদ। লেখেন পৃথিবীর বৃহত্তম হ্রদ, লিখবেন কাস্পিয়ান হ্রদ। লেখেন পৃথিবীর বৃহত্তম হ্রদ, তার নাম লেখেন কাস্পিয়ান হ্রদ। দেখেন পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম লেখেন হচ্ছে কাস্পিয়ান হ্রদ। বুঝছেন?
আচ্ছা, এবার লেখেন গভীরতম হ্রদ এই পৃথিবীর, এই গভীরতম হ্রদের নাম লেখেন। তাহলে গভীরতম, তাহলে লেখেন গভীরতম হ্রদ, গভীরতম হ্রদ, তার নাম হচ্ছে বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ, এই বৈকাল হ্রদ আছে কোথায় জানেন? রাশিয়াতে। বলুন তো কোথায়? রাশিয়াতে, ঠিক আছে। তাহলে বৈকাল হ্রদ লিখে ফেলেন, বৈকাল হ্রদ। ওকে, আচ্ছা এবার লেখেন পৃথিবীর দীর্ঘতম ও কৃত্রিমতম খাল। লেখেন পৃথিবীর দীর্ঘতম ও কৃত্রিমতম খাল। খালের নাম খাল, খাল, ঠিক আছে। খাল লিখবেন হইতেছে, খালের নাম লিখবেন গ্রান খাল। লেখেন গ্রান খাল, ঠিক আছে, লেখেন গ্রান খাল। তাহলে পৃথিবীর দীর্ঘতম ও কৃত্রিমতম খালের নাম লিখবেন গ্রান খাল। তুলে ফেলেন, দ্রুত তুলে ফেলেন। ওকে, তাহলে গ্রান খাল। আচ্ছা এবার লেখেন পৃথিবীর প্রশস্ততম খালের নাম লেখেন। খালে যেহেতু আসছি, খালটা শেষ করে দিই। তাহলে পৃথিবীর প্রশস্ততম খালের নাম লেখেন। পৃথিবীর প্রশস্ততম খাল, খালের নাম লেখেন। পৃথিবীর প্রশস্ততম খাল লেখেন, পৃথিবীর প্রশস্ততম খাল লিখবেন সুয়েজ খাল। দেখেন সুয়েজ খাল লেখেন, পৃথিবীর প্রশস্ততম খালের নাম লেখেন সুয়েজ খাল। লিখছেন? এবার লেখেন পৃথিবীর গভীরতম খালের নাম লেখেন। পৃথিবীর গভীরতম খাল দেখেন, পৃথিবীর গভীরতম খাল, খাল লেখেন পানামা খাল। পানামা খাল, ঠিক আছে। তাহলে পৃথিবীর হ্রদ, বৃহত্তম হ্রদ কাস্পিয়ান হ্রদ, গভীরতম হ্রদ বৈকাল হ্রদ, দীর্ঘতম ও কৃত্রিমতম খালের নাম হচ্ছে গ্রান খাল, প্রশস্ততম খাল সুয়েজ খাল, এই সুয়েজ খাল, গভীরতম খালের নাম পানামা খাল। খাল নিয়ে যা যা আছে সবগুলো পড়াই দিলাম, ঠিক আছে, খালগুলো পড়াই দিলাম আপনাদেরকে। এবার দেখেন পৃথিবীর যে গভীরতম স্থান আছে তার নাম হচ্ছে আপনারা সবার প্রিয় জায়গা, তার নাম কি? মারিয়ানা ট্রেঞ্চ। নাম কি বলেন তো? মারিয়ানা ট্রেঞ্চ। ওকে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে পরীক্ষা বেশি আসে, ঠিক আছে। এই অংশগুলো একটু ভালো করে পড়ে ফেলবেন আপনারা আর কি। এবার লেখেন পৃথিবীর গভীরতম স্থান, গভীরতম স্থান লেখেন, স্থানের নাম তাহলে লেখেন মারিয়ানা ট্রেঞ্চ। গভীরতম স্থান তার নাম লেখেন মারিয়ানা ট্রেঞ্চ, ঠিক আছে। আচ্ছা এইটা কি? এইটা বেসিক্যালি প্রশান্ত মহাসাগরের যে গভীরতম জায়গা আছে সেটাকে বোঝানো হয়। তাহলে প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান, ঠিক আছে। তাহলে গভীরতম স্থান, তাহলে পৃথিবীর গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ওকে ভাই, এবার তাহলে আপনি আমাকে বলেন দেখি বঙ্গোপসাগরের গভীরতম খালের নাম, মানে গভীরতম স্থানের নাম কি? বঙ্গোপসাগরের গভীরতম স্থানের নাম আপনি বলবেন। গভীরতম স্থান তার নাম কি বলেন? তার নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। লেখেন সোয়াচ অফ নো গ্রাউন্ড, ঠিক আছে। দেখেন সোয়াচ অফ নো গ্রাউন্ড। তাহলে আপনি আমাকে বলেন তো, নোট ডান না? আচ্ছা শোনেন, যারা যারা নোট করছেন, সুন্দর করে নোট করছেন, তারা এইখানে দিতে পারেন, অথবা আমাকে নোট প্রদান করতে পারেন, একটু কষ্ট করে নোট প্রদান করতে পারেন। সেটা হচ্ছে নাসির স্যার পেজের হইতেছে ইনবক্সে একটু জাস্ট আমাকে একটু কি প্রদান করবেন, নোটটা একটু প্রদান করবেন একটু, ঠিক আছে। আপনাদের যাদের নোট সুন্দর করে করেছেন, একটু নাসির স্যার একটা পেজ আছে, এই পেজের মধ্যে আপনারা কি নোটটা একটু আমাকে দিয়েন আর কি, ঠিক আছে।
আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের নোটগুলো শেয়ার করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? নোটগুলো শেয়ার করার চেষ্টা করবো। ওকে, আমাকে একটু দিয়েন তো ভাইয়া। আর রাজনীত, ওকে, রঞ্জিত বলছেন, রঞ্জিত না কি নাম? হ্যাঁ, রঞ্জিত ভাই বলছেন যে শেয়ার ডান, ওকে, নোট ডান, অনেকে বলছেন। আচ্ছা, ওকে, একটু যারা নোট করেছেন তারা একটু আমাকে একটু নোট দিবেন। ওকে, হ্যালো, হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যাঁ আমার ল্যাপটপ তো নিয়ে আসছি। ওকে, আচ্ছা নোট পাঠাই দিন একটু, হ্যাঁ নাসির স্যার একটা পেজ আছে, ওই পেজের মধ্যে একটু নোট পাঠাই দিন। ওকে, আচ্ছা আল্লাহ কই গেলাম। ওকে, এবার দেখেন তাহলে পৃথিবীর গভীরতম খালের নাম বললাম, বঙ্গোপসাগরের গভীরতম খাত, তার নাম সোয়াচ অফ নো গ্রাউন্ড। তাহলে সোয়াচ অফ নো গ্রাউন্ড হইতেছে বঙ্গোপসাগরের গভীরতম খাতের নাম বলছি। ওকে, এবার দেখেন পৃথিবীর বৃহত্তম দ্বীপ। দেখেন ভাই একটু কষ্ট করে লেখেন, আপনারা কষ্ট করলে আজকে কষ্ট করবেন, কালকে থেকে আপনাদের সুখ হবে। দেখেন একটু লেখেন পৃথিবীর বৃহত্তম দ্বীপ। দেখেন পৃথিবীর বৃহত্তম, বেসিক কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে ফেলেন। তাহলে পৃথিবীর বৃহত্তম দ্বীপ, এই দ্বীপের নাম লেখেন হচ্ছে গ্রিনল্যান্ড। লেখেন গ্রিনল্যান্ড, তো লেখেন গ্রিনল্যান্ড, ঠিক আছে? আচ্ছা, মজার ব্যাপার হইতেছে এই গ্রিনল্যান্ড ইস্যুটা নিয়ে সাম্প্রতিক সময় আলোচনা চলতেছে। গ্রিনল্যান্ডটা এটা কিনে নেওয়ার একটা মানে আলোচনা চলতেছে, এই জন্য আলোচনায় আসছে। ডোনাল্ড ট্রাম্প এটা 2019 সালে একবার কিনতে চাইছিল, আবার 2025 সালে 26 সালে আইসা 26-এর প্রথমের দিকে আইসা আবার কিনতে চাইছে আর কি, বুঝতে পারছেন? এই জন্য গ্রিনল্যান্ড, এই গ্রিনল্যান্ড দ্বীপের হইতেছে এটা ভৌগোলিকভাবে অবস্থিত হচ্ছে উত্তর আমেরিকায়। পরীক্ষা আসে, এটা খুবই পরীক্ষা আসে। তাহলে ভৌগোলিকভাবে অবস্থিত, দেখেন ভৌগোলিকভাবে অবস্থিত, লিখবেন ভৌগোলিকভাবে অবস্থিত উত্তর, লেখেন উত্তর, কি লিখবেন বলেন তো? উত্তর আমেরিকা। তাহলে ভৌগোলিকভাবে অবস্থিত উত্তর আমেরিকা, আর ভৌগোলিকভাবে অবস্থিত উত্তর আমেরিকা, আর মালিকানা লেখেন, মালিকানা লিখবেন ডেনমার্ক, মালিকানা দেখেন ডেনমার্ক। ডেনমার্কের রাজধানীর নাম কি কেউ বলতে পারবেন? কোপেনহেগেন। ডেনমার্ক যেটা আছে, এই ডেনমার্কের তাহলে ভৌগোলিকভাবে অবস্থিত উত্তর আমেরিকায়, আর মালিকানা হচ্ছে ডেনমার্কে, ঠিক আছে? তাহলে বাহিনীর নাম কি? ডেনমার্ক। এর রাজধানীর নাম হচ্ছে নুক। নুক হইতেছে এর রাজধানীর নাম, ঠিক আছে? 9 নু আর ক, এর রাজধানীর নাম, এই গ্রিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে নুক। ওকে, আচ্ছা এইটা যদি আমি বলি যে এটা প্রশাসনিকভাবে এটা নিয়ন্ত্রণ করতেছে কে? এটা প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে ডেনমার্ক আর কি, ঠিক আছে? ডেনমার্ক নিয়ন্ত্রণ করতেছে আর কি। ওকে স্যার, আপনার পেজের লিঙ্কটা দিন। ওকে, আচ্ছা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আর কি। ওকে, সমস্যা নাই। আচ্ছা একটু লক্ষ্য করেন আপনারা তাহলে। ওকে একটু, আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই কি বুঝতেছেন? আচ্ছা এবার লেখেন পৃথিবীর দীর্ঘতম নদী, লেখেন পৃথিবীর দীর্ঘতম নদীর নাম, লেখেন পৃথিবীর দীর্ঘতম নদীর নাম লিখবেন। একটু সবাই একটু কষ্ট করে লেখেন পৃথিবীর দীর্ঘতম নদী। আচ্ছা আমি একটু জাস্ট লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, লিঙ্ক দাও। আচ্ছা যাই হোক, একটু দেখেন, একটু কষ্ট করে একটু দেখেন ভাই। ওকে, এবার আমি কি বললাম? পৃথিবীর দীর্ঘতম বলছে বৃহত্তম দ্বীপ, তাহলে দ্বীপের নাম কি বললাম? গ্রিনল্যান্ড, ঠিক আছে? তার নাম হচ্ছে নুক, ভৌগোলিকভাবে অবস্থিত উত্তর আমেরিকায়, আর মালিকানা হচ্ছে ডেনমার্ক। আচ্ছা এবার বললাম পৃথিবীর দীর্ঘতম, লেখেন নদীর নাম, পৃথিবীর দীর্ঘতম নদী, সেই নদীর নাম হচ্ছে নীল নদ। নীল নদ, ঠিক আছে? তাহলে লেখেন নীল নদ। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদের নাম হচ্ছে নীল নদ। ক্লিয়ার সবাই? ঠিক আছে, নীল নদ। ওকে, একটু লিখে ফেলেন। আর প্রশস্ততম নদীর নাম লেখেন আমাজন। লেখেন প্রশস্ততম নদীর নাম, লেখেন আমাজন। লেখেন পৃথিবীর প্রশস্ততম নদী, তাহলে প্রশস্ততম নদী লেখেন আমাজন।
আমাজন নদী, ঠিক আছে, এটা ব্রাজিলে অবস্থিত আর কি, আমাজন নদী ব্রাজিলে অবস্থিত আর কি, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? ব্রাজিলে। আচ্ছা, এবার লেখেন পৃথিবীর গভীরতম, লেখেন পৃথিবীর গভীরতম, লেখেন গভীরতম নদী, তার নাম লেখেন কঙ্গো নদী, ঠিক আছে। তাহলে দেখো পৃথিবীর বিভিন্নতম নদীর নাম হচ্ছে কঙ্গো নদী, লেখেন কঙ্গো নদী। কি নদী? কঙ্গো নদী। ওকে, আর ক্ষুদ্রতম নদীর নাম লেখেন, ক্ষুদ্রতম নদীর নাম লেখেন, পৃথিবীর ক্ষুদ্রতম নদীর নাম। যেটা ধরতেছে ওটা শেষ করে দিতেছে আর কি, ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার লেখেন ক্ষুদ্রতম নদীর নাম, ক্ষুদ্রতম নদী, তার নাম লিখবেন হচ্ছে রো নদী, রো নদী, ঠিক আছে, রো নদী, লেখেন রো নদী, রো নদী, লেখেন রো নদী বা ডি নদী, অনেকে ডি নদী পড়ে থাকেন, আবার অনেকে রো নদী পড়ে থাকেন, একই জিনিস, দেখেন রো নদী বা ডি নদী লিখতে পারেন, রো নদী বা ডি নদী। তাহলে মানে দেখেন এটা আমরা নদী নিয়ে আলোচনা করলাম। তাহলে দীর্ঘতম নদীর নাম নীল নদ, প্রশস্ততম নদীর নাম আমাজন, গভীরতম কঙ্গো, আর ক্ষুদ্রতম নদীর নাম রো নদী বা ডি নদী, ঠিক আছে। এই বিষয়টা একটু আপনাদের একটু জাস্ট পড়ে ফেললেই ইনশাল্লাহ মানে কভার হয়ে যাবে। আচ্ছা, এই হইতেছে মোটামুটি আলোচনা ছিল। আর একটা পরীক্ষা, সবচেয়ে বেশি পরীক্ষা আসে, পৃথিবীর বিগ অ্যাপেল বলা হয় কাকে? লেখেন পৃথিবীর বিগ অ্যাপেল, বিগ অ্যাপেল বলা হয়, দেখেন পৃথিবীর বিগ অ্যাপেল, অ্যাপেল বলা হয়, বলা হয় দেখেন নিউ ইয়র্ককে, নিউ ইয়র্ক যুক্ত রাষ্ট্র, ঠিক আছে, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। তাহলে পৃথিবীর বিগ অ্যাপেল বলা হয়, অ্যাপেল, অ্যাপেল মানে আপেল যেটা আর কি, ঠিক আছে, আপেলের মতো আকৃতি, এই জন্য বিগ অ্যাপেল বলা হয়। তা কোথায়? নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। ওকে, ক্লিয়ার সবাই? ওকে, সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা একটু জাস্ট এশিয়া মহাদেশের থেকে একটু বিষয়গুলো, এশিয়া মহাদেশটাকে যে 5টা ভাগে ভাগ করা হয়েছে, ওই 5টা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে, একটু আলোচনা করব, সেটা হচ্ছে এশিয়া মহাদেশটাই আলোচনা করে আমাদের আজকে মোটামুটি আরো একটু হবে আর কি, সমস্যা নাই, চলতে থাকে ক্লাসটা আপনাদের যতক্ষণ পর্যন্ত। আপনারা কি ক্লাস শেষ করে দিব নাকি আরো একটু আলোচনা করব? আপনারা একটু মতামত দেন, একটু অনেকক্ষণ ধরে ক্লাস করতেছেন আপনারা আর কি, একটু মতামত দেন আর কি, আপনাদেরও মতামত দেওয়া প্রয়োজন, একটু আমাদেরকে বলেন। ওকে, এই জিনিসটা তো সবাই বুঝছেন নিশ্চয়ই, তাই না? আচ্ছা, একটু আমাকে বলবেন, সবাই একটু বলবেন যে যে আপনাদের হইতেছে যে এশিয়া মহাদেশটা কি শেষ করে দিব নাকি, বা একটু পড়াবো নাকি এশিয়া মহাদেশটা? সবাই একটু বলবেন একটু এশিয়া মহাদেশটা কি পড়াবো কি না, একটু, হ্যাঁ, আপনাদের কি একটু এশিয়া মহাদেশটা পড়াবো কিনা একটু সবাই একটু বলবেন যে আপনাদের ক্লাস কেমন লাগতেছে, আর এশিয়া মহাদেশ পড়াবো কিনা একটু আমাকে বলবেন, ঠিক আছে, একটু আমাকে সবাই বলবেন যে এশিয়া মহাদেশ পড়াবো কিনা এবং আপনাদের ক্লাস কেমন লাগতেছে। অসাধারণ ক্লাস, ওকে, ক্লাস করবো, ওকে, আরো পড়ান স্যার, আরে বাপরে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার স্যার, ওকে, একটু আপনারা বলেন আমাকে, একটু সবাই একটু বলবেন যে আপনারা, আচ্ছা চালায় যান স্যার, ওকে, ওকে, পড়ান স্যার, থ্যাংক ইউ সো মাচ, ওকে, এশিয়া মহাদেশের শেষ করে দেন, আচ্ছা ঠিক আছে, যতটুকু পারি আমি শেষ করে দিচ্ছি আর কি, ঠিক আছে, না এশিয়া মহাদেশ শুরু করি। আচ্ছা, যতটুকু পড়াইলাম এতটুকু কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন তো, আমাকে একটু বলবেন আপনারা কি পৃথিবীর পরিচিতি যতটুকু অংশটুকু পড়েছি এদের কি বুঝতে পারছেন কিনা। দেখেন, আমি প্রথমে বেসিক্যালি পৃথিবী নিয়ে আলোচনা করছি, যে বলছি পৃথিবীতে সৌরজগতের 3 নাম্বার যে গ্রহ তার নাম পৃথিবী, আর এই পৃথিবী হচ্ছে যে পৃথিবীকে মানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, এই মতবাদ দেন, তার নাম কোপার্নিকাস, আর এইটা বিষয়ে যে প্রমাণ করেন তার নাম হচ্ছে ইতালির যে দার্শনিক বা বিজ্ঞানী তার নাম গ্যালিলিও। বুঝতে পারছেন? এইটা বলছি। এরপরে বলছিলাম যে পৃথিবীতে মোট স্বাধীন দেশ রয়েছে 195টি, আর পৃথিবীতে মোট মহাদেশ রয়েছে 7টা। এদের মধ্যে 1 নাম্বার রয়েছে এশিয়া মহাদেশ, 2 নাম্বার ইউরোপ মহাদেশ, 3 নাম্বার আফ্রিকা মহাদেশ, 4 নাম্বার হচ্ছে উত্তর আমেরিকা, 5 নাম্বারে দক্ষিণ আমেরিকা, 6 নাম্বারে ওশেনিয়া এবং 7 নাম্বারে হচ্ছে অ্যান্টার্কটিকা। এশিয়া মহাদেশের মোট স্বাধীন দেশ বলেছিলাম 44টি, ইউরোপের বলছিলাম 48, আফ্রিকার বলেছিলাম 54, উত্তর আমেরিকা বলেছিলাম 23টি এবং দক্ষিণ আমেরিকার বলেছিলাম 22টি এবং লাস্ট যেটা বলেছিলাম ওশেনিয়া সেটা 14টি। সব মিলে বলেছিলাম মোট 195টি দেশ। বুঝতে পারছেন? এই হইতেছে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এর পরবর্তীতে ধাপে ধাপে করে
বলেছিলাম যে পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র রয়েছে 2টা, খণ্ডিত দ্বীপরাষ্ট্রের দেশ রয়েছে 2টা, তারপরে হচ্ছে আহ, আহ, এক দেশ 2 মহাদেশে অবস্থিত রাষ্ট্র রয়েছে 2টা, একটা হচ্ছে তুরস্ক, একটা হচ্ছে রাশিয়া। ইউরেনেশিয়ান রাষ্ট্র বলা হয় 2টাকে। এই বিষয়গুলো নিয়ে আমি আস্তে আস্তে করে আপনাদের সামনে আলোচনা করেছিলাম, ঠিক আছে? আচ্ছা স্যার পড়ান, হ্যাঁ একদমই ক্লিয়ার, আরো পড়ান। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগছে। আচ্ছা আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরো সুন্দর করে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এটা দেখেন, তাহলে এশিয়া মহাদেশ বললাম, যে এই এশিয়া মহাদেশে আমি একটু আলোচনা করি। দেখেন এশিয়া মহাদেশের মধ্যে যদি বলি যে মোট স্বাধীন দেশ কয়টা, দেখেন মোট স্বাধীন দেশ। আর তাহলে আপনাদের কিন্তু একটা শর্ত দিতে হবে, আপনারা ক্লাস থেকে কেউ যাবেন না, ঠিক আছে? যদি আপনারা চলে যান, এই যে এখন 92 হয়ে গেছে, 200 থেকে কমতে কমতে কিন্তু চলে যাইতেছেন আপনারা, ঠিক আছে? চলে যাওয়া যাবে না। তাহলে আপনারা একটু থাকতে হবে আপনাদেরকে। আপনারা নিশ্চিত শিওর থাকেন যে আপনারা 180-র নিচে যদি চলে যান তাহলে কিন্তু ক্লাস অফ করে দেবো, ঠিক আছে? তাহলে মোট স্বাধীন দেশ কয়টা বলেন তো? 44টা। তাহলে মোট স্বাধীন দেশ কয়টা? 44টা, ঠিক আছে? আচ্ছা এবার এশিয়ার মধ্যে, এই এশিয়ার মধ্যে এশিয়ায় সবচেয়ে বৃহত্তম, দেখেন আয়তনে, দেখেন আয়তনে সবচেয়ে বৃহত্তম দেশ, আয়তনে সবচেয়ে বৃহত্তম দেশ, এশিয়া আয়তনে সবচেয়ে বৃহত্তম দেশ, তার নাম লেখেন চীন। আচ্ছা হ্যাঁ স্যার চাপ হয়ে যাচ্ছে, চাপ মানে? আচ্ছা স্যার ক্লাস টাইম কি চেঞ্জ করছেন না? আচ্ছা করতে থাকি, আমরা ক্লাসটা করতে থাকি, আর অনেকক্ষণ সময় আছে আর কি, 9টা বাজতে। দোয়া করবেন এমনভাবেই আমিও একদিন পড়তে পারি, ওকে পড়াইতে পারি, ওকে ঠিক আছে অবশ্যই। এখন দেখি এশিয়া আয়তনে সবচেয়ে বৃহত্তম দেশ, তার নাম কি বললাম? এশিয়া সবচেয়ে আয়তনে বৃহত্তম দেশ, তার নাম হচ্ছে চীন, ঠিক আছে? লেখেন চীন। তাহলে এশিয়া আয়তনে সবচেয়ে বৃহত্তম দেশ, তার নাম হচ্ছে চীন, ওকে। এবার লিখবেন এশিয়ায় জনসংখ্যায়, জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম দেশ, তার নাম লেখেন ভারত। তাহলে চীনের রাজধানীর নাম কি ভাই বলেন তো? বেইজিং। চীনের রাজধানী কি? বেইজিং, এখনো শিখে ফেলেন। আর ভারতের রাজধানীর নাম হচ্ছে নয়া দিল্লি, ঠিক আছে? নয়া দিল্লি, ওকে। আচ্ছা এবার লেখেন আয়তন ও জনসংখ্যায়, আয়তন ও জনসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ, তার নাম লেখেন হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, ঠিক আছে? তাহলে এশিয়ার ক্ষুদ্রতম দেশ, তার নাম হচ্ছে মালদ্বীপ, দেখেন মালদ্বীপ, ওকে। হ্যাঁ হ্যাঁ 44টা দেওয়া আছে, কোনো জায়গায় 49টা দেওয়া আছে, কোনো সমস্যা নেই, 44 পড়েন আপনি আপাতত, ঠিক আছে? আচ্ছা এবার লেখেন আয়তনে পৃথিবী বা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মুসলিম দেশ, লেখেন আয়তনে পৃথিবীর তথা এশিয়ার সবচেয়ে সবচেয়ে বড় মুসলিম দেশ, তাহলে সবচেয়ে বড় মুসলিম দেশ, তার নাম হচ্ছে কাজাখস্তান, ঠিক আছে? কাজাখস্তান, দেখেন কাজাখস্তান। আচ্ছা এবার লিখবেন লেখেন আয়তনের পৃথিবীর তথা এশিয়ার সবচেয়ে বড় মুসলিম দেশ, ওকে। এবার লেখেন জনসংখ্যায় পৃথিবীর তথা এশিয়ার, লেখেন এশিয়ার সবচেয়ে, ভাই দেখেন পার্থক্যটা কোন দুইটা? পার্থক্যটা কিন্তু এই আয়তন আর এই জনসংখ্যায়, বুঝতেছেন আমার কথা? মানে পার্থক্য কোন দুইটাতে বুঝতেছেন? এই জনসংখ্যায় বড় আর আয়তনে বড়, মানে আয়তন তো বুঝতেছেন,
আর জনসংখ্যা তো বুঝতেছেন তাই না? স্যার আপনার আরো ক্লাস করতে চাই, ওকে ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনে আরো পাবেন ক্লাস। দেখেন জনসংখ্যা পাইছেন। আচ্ছা তাহলে সবচেয়ে বড় দেশ দেখেন, তাহলে জনসংখ্যা পৃথিবী তথা এশিয়া সবচেয়ে কি দেশ বললাম, সবচেয়ে বড় দেশ। আচ্ছা সবচেয়ে বড় দেশ তার নাম হইতেছে কি বলেন তো, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াকে আমরা কি বলছিলাম, খন্ডিত দ্বীপরাষ্ট্রের দেশ তাই না? এই ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি বললাম, নুসান্তারা। ঠিক আছে, নুসান্তারা। এই ইন্দোনেশিয়াতে কিন্তু অনেকগুলো দ্বীপ রাষ্ট্র, খন্ডিত দ্বীপ রাষ্ট্র আছে আর কি, যেমন বালি, বান্দা আছে প্রদেশ আছে আর কি, বান্দা আছে প্রদেশ নামে। তারপরে আপনার হচ্ছে, তারপরে আছে হচ্ছে কালিমানজারো আর কি, কালিমান্তান নামে একটা আছে। তারপরে আছে ইন্দোনেশিয়াতে বালি আছে বিশেষ করে। আচ্ছা নুসান্তারা, আচ্ছা এটা পরীক্ষা আসে আর কি। তাহলে দেখেন জনসংখ্যায় যদি বলি সবথেকে বড়, তার নাম হচ্ছে জনসংখ্যার দিক থেকে মানে মুসলিম বিশ্বের মধ্যে আর কি। ঠিক আছে, ও এটা তো মুসলিম বিশ্ব লেখি নেই মনে হয় নাকি? ও আচ্ছা সবচেয়ে বড় মুসলিম দেশ লেখেন, সবচেয়ে বড় মুসলিম দেশ, এটা তো মুসলিম দেশ আর কি, তাহলে সবচেয়ে বড় মুসলিম দেশ। ঠিক আছে লেখেন মুসলিম দেশ, তার নাম হচ্ছে আর। আচ্ছা আজকে থেকে কি শুরু স্যার? হ্যাঁ হ্যাঁ আজকে থেকে শুরু। আপনার আজকের ক্লাসের নোটিফিকেশন পেলাম না। আচ্ছা দেখেন, আচ্ছা সমস্যা নেই, তাহলে রিয়াকশন দিয়ে রাখেন, নোটিফিকেশন পাবেন আর কি। ওকে ওকে, এবার দেখেন, তাহলে লেখেন আয়তন ও জনসংখ্যায়, দেখেন আয়তন ও জনসংখ্যায়, দেখেন আয়তন ও জনসংখ্যায় পৃথিবী বা পৃথিবী তথা এশিয়ার ক্ষুদ্রতম মুসলিম দেশ, লেখেন ক্ষুদ্রতম মুসলিম দেশ, তার নাম লেখেন মালদ্বীপ। সবাই লিখবেন মালদ্বীপ। ঠিক আছে ভাইয়া, কমে যাইতেছেন কিন্তু সবাই, কমে যান না, কমে গেলে কিন্তু ক্লাস আর নিব না। ঠিক আছে দেখেন মালদ্বীপ, নাম কি বললাম, মালদ্বীপ। তাহলে আয়তন ও জনসংখ্যায় পৃথিবী তথা এশিয়ার ক্ষুদ্রতম মুসলিম দেশ, তার নাম হচ্ছে মালদ্বীপ। ওকে আচ্ছা, তার নাম কি বলেন তো, মালদ্বীপ। আচ্ছা এবার দেখেন, এই এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম সাগরের নাম অলরেডি লিখে দিয়েছিলাম, বা পৃথিবীর মধ্যে বৃহত্তম সাগরের নামও লিখে দিয়েছিলাম, তার নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর। দেখেন এশিয়া বা পৃথিবীর, দেখেন এশিয়া বা পৃথিবীর বৃহত্তম সাগর, দেখেন দক্ষিণ চীন সাগর। কি লিখবেন বলুন তো, দক্ষিণ চীন সাগর। ঠিক আছে, তাহলে লেখেন আয়তন বা এশিয়ার বৃহত্তম মুসলিম দেশ, তার নাম হচ্ছে সাগরের নাম দক্ষিণ চীন সাগর। লিখেছেন ভাইয়া? লেখেন দক্ষিণ চীন সাগর। ওকে, ও মা গো, এবার লেখেন দক্ষিণ চীনের, দেখেন দক্ষিণ চীনের সীমা রেখা, লেখেন দক্ষিণ চীনের আর কি, লেখেন দক্ষিণ চীনের সীমা রেখাকে বলা হয়, এই সীমা রেখাকে বলা হয় 9 ড্যাশ লাইন। এটা আপনারা সবাই শুনে থাকবেন, 9 ড্যাশ লাইন। ঠিক আছে, বা লাইন ডট লাইন আর কি। ঠিক আছে, 9 ডট লাইন। ওকে, সবাই বলছেন অ্যাড আসি টাইম, এটা পেইড ব্যাচের ক্লাস, বুঝতেছেন? এটা পেইড ব্যাচের ক্লাস আর কি, ওই জন্য আপনারা হয়তো অনেকে নোটিফিকেশন পাননি। দেখেন এশিয়ার বৃহত্তম, এবার লেখেন এশিয়ার বৃহত্তম, লিখবেন হচ্ছে এশিয়ার বৃহত্তম মরুভূমি। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। দেখেন এশিয়ার বৃহত্তম মরুভূমি, দেখেন এশিয়ার বৃহত্তম মরুভূমি তো বোঝেন নাকি? আচ্ছা তাহলে এখানে এশিয়ার বৃহত্তম মরুভূমি, তার নাম লেখেন গোবি মরুভূমি। দেখেন গোবি মরুভূমি। ঠিক আছে, গোবি মরুভূমি কোথায় আছে জানেন? মঙ্গোলিয়াতে।
মঙ্গোলিয়া নামে একটা দেশ আছে আর কি, ঠিক আছে, এই মঙ্গোলিয়াতে আছে। তাহলে এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে গোবি মরুভূমি আর কি, ঠিক আছে। এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে গোবি মরুভূমি। তাহলে এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি? গোবি মরুভূমি। আচ্ছা, এবার লেখেন যে এশিয়ার হচ্ছে বৃহত্তম, যদি আমি বলি এশিয়ার বৃহত্তম পর্বতমালা, সেই পর্বতমালার নাম কি? হিমালয়। এটা তো জানেন আপনারা। তাহলে এশিয়ার বৃহত্তম পর্বতমালা লিখতে নিতে পারেন এশিয়ার বৃহত্তম পর্বতমালা। তাহলে এশিয়ার বৃহত্তম পর্বতমালা, তার নাম হিমালয়, ঠিক আছে। আর পর্বত শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট, তাই না? তাহলে এশিয়ার বৃহত্তম বা দীর্ঘতম বলা হয় কি, বৃহত্তম না বললে দীর্ঘতম বলতে পারেন, দীর্ঘতম পর্বত শৃঙ্গ মাউন্ট, কি নাম বলেন? মাউন্ট এভারেস্ট। ওকে, একজন লিখছেন স্যার চলে গেলাম, তানিয়া ইসলাম, তানিয়া, এগুলো বইয়ের মধ্যে আছে, শুধু মুখস্থের বিষয় সম্ভব হলে প্রণালী ক্লাস নিন। ওকে ভাইয়া, প্রণালী ক্লাস অনেক নিয়েছি, বুঝতে পারছেন? আপনি প্রণালী ক্লাস দেখেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এবার লেখেন মাউন্ট এভারেস্ট। ওকে, আচ্ছা এবার লেখেন মাউন্ট এভারেস্ট। ওকে, এবার ধরুন মাউন্ট এভারেস্ট। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি এগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন 2-3টা বিষয় নিয়ে একটু আলোচনা করি, জাস্ট একটু কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, আচ্ছা, পৃথিবীর বৃহত্তম মরুভূমি না ভাই, এটা তো আমি বিশ্বের মধ্যে বলি নাই, এটা আমি এশিয়ার মধ্যে বলছি। দেখেন ভাই, আমি বিশ্বের মধ্যে বলি নাই, কিন্তু এশিয়ার মধ্যে বলছি, এশিয়ার বৃহত্তম মরুভূমি বলছি, গোবি মরুভূমি। গুলাই ফেলবেন না, তাহলে কিন্তু ঝামেলার মধ্যে পড়বেন। আচ্ছা, এই এশিয়া মহাদেশটাকে আমরা 5টা ভাগে বিভক্ত করতে পারি। বলেন তো কয়টা ভাগে? 5টা ভাগে বিভক্ত করতে পারি। তাহলে এশিয়া মহাদেশটাকে কয়টা ভাগে বিভক্ত করতে পারি? 5টা ভাগে। লেখেন না যে এশিয়া মহাদেশকে 5 ভাগে বিভক্ত করা হয়। লেখেন এশিয়া মহাদেশকে, তারা এই অংশটা লেখেন নাই, পর্বত শৃঙ্গ, তার নাম মাউন্ট এভারেস্ট, এটা তো জানেনই সবাই। লেখেন এশিয়া মহাদেশকে লেখেন এশিয়া মহাদেশকে, এইখানে ইন্টারেস্টিং পার্ট হইতেছে এইগুলা, ঠিক আছে। এশিয়া মহাদেশকে 5টি অঞ্চলে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে দক্ষিণ এশিয়া, ঠিক আছে। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। আচ্ছা, এরপর 3 নম্বর যদি বলি, তাহলে এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। এবার হচ্ছে মধ্যপ্রাচ্য। 4 নম্বর হচ্ছে দূরপ্রাচ্য। এরপরে আছে হচ্ছে মধ্য এশিয়া। দেখেন এখানে যদি বলি, দক্ষিণ এশিয়ার দেশ হইতেছে 8টা, আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হইতেছে 11টা, আর মধ্যপ্রাচ্যের দেশ হইতেছে 14টা, দূরপ্রাচ্যের দেশ হইতেছে 5টা, আর মধ্য এশিয়ার দেশ হইতেছে 5টা, ঠিক আছে। মধ্য এশিয়ার দেশ 6টা বলা হয় আর কি অনেক সময়। আচ্ছা 6টা ধরেন, 6টা সব মিলে হিসাব করে দেখেন 44টা হয়, ঠিক আছে। আচ্ছা, ম্যাপ ধরে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখেন ম্যাপ ধরে বুঝিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা 9টার ক্লাস অবশ্যই হবে, 9টার ক্লাস হবে। তো আমাদের যেহেতু এটা পেইড ব্যাচের ক্লাস, আমি একটু টেনে দিচ্ছি। আপনারা কি থাকবেন না, ক্লাস করবেন না? অনেকে দেখি চলে যাচ্ছেন, কি করবো বলেন? ক্লাস নিব কি নেব না? আচ্ছা, অনেকে বলছেন স্যার ক্লাস শেষ করেন, কি করবো বলেন? কি করবো বলে দেন দ্রুত। চলবে নাকি শেষ হবে, কোনটা? আপনাদের মতামতের উপরে ডিপেন্ড করতেছে সবকিছু। কন্টিনিউ করেন এমডি মামুন, বাদ দেন আজকে। মনে রাখতাম মায়া আপু, এটা কথা বলি, মন খারাপ করেন না, ঠিক আছে। আমি অনেকক্ষণ ধরে পড়তেছেন, এটা ঠিক আছে। এই যে বললেন না বাদ দেন আজকে,
তো এটা হইতেছে বেসিক্যালি কিরকম, ওই যে আমরা হচ্ছে ধরেন ধরেন শুয়ে থাকি, শুয়ে থাকতে তো মনে হয় আর ঠিক কালকে থেকে পড়াশোনা করবো, কালকে থেকে উদম একদম দ্বিধার্সে পড়বো। যেই কালকে সকালবেলা হয় পেট ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, এ হইছে ও হইছে, বহুত ধরনের অজুহাত থাকে। তো অজুহাত থাকার পরে আবার হয় আর যে দিনটা আজকে যাক, কালকে থেকে আবার পড়বো, ঠিক আছে? তো এরকম আর কি, তো টেনশন করেন না। ওকে, আচ্ছা দেখেন, যাই হোক দেখেন দক্ষিণ এশিয়ার দেশ, দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে মোট 8টা, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ 11টা, দূরপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে 14টা, দূরপ্রাচ্য 5টা এবং হচ্ছে মধ্য এশিয়া হচ্ছে 6টা। বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলো একটু দেখে নেই এক নজর একটু কি, দক্ষিণ এশিয়ার দেশগুলো একটু আমরা জাস্ট কন্টিনিউ করি আর কি, ঠিক আছে? তাহলে দেখেন দক্ষিণ এশিয়ার দেশটা যদি আমি কন্টিনিউ করতে চাই, তাহলে আমি একটু জাস্ট এখান থেকে একটু মিশাই দিই আর কি। ওকে, স্যার এই পেজে কখন ক্লাস শুরু হয়? এই পেজে 9টায় ক্লাস শুরু হয় আর কি, ঠিক আছে? 9টায় শুরু হয় আর কি। আর এটা পেইড ব্যাচের ক্লাস সন্ধ্যার দিকে হয়েছে তো, এই জন্য কি দেখা। এখন দেখেন ভাইয়া দক্ষিণ এশিয়ার দেশগুলো আর কি, তো দক্ষিণ এশিয়ার দেশ হইতেছে মোট কয়টা বললাম, দক্ষিণ এশিয়ার দেশ হইতেছে 8টা, সরি, দক্ষিণ এশিয়ার দেশ হইতেছে 8টা, ঠিক আছে? এই 8টা দেশকে মনে রাখার একটা উপায় আছে, সেটা আপনি সবাই জানেন যে নিপা এমবিবিএস এ পড়ে, এটা একটা এমবিবিএস এ পড়ে, বুঝে নাকি? এটা এক নম্বর রুলস। আবার আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে বিএমপি, যখন যেহেতু বিএমপি এখন ক্ষমতায়, বিএম বিএনপি ইজ এমবিএ, মানে বিএমপি এখন এমবিএ করে আর কি, ঠিক আছে? বিএমপি ইজ এমবিএ, দুইটা রুলস দেখে আপনি হচ্ছে কি করতে পারবেন, শেষ করতে পারবেন আর কি। দেখেন তাহলে দেখেন এই যে নিপা, এই এনতে হচ্ছে নেপাল, এনতে কি নেপাল, আর এটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া মানে ভারত, ঠিক আছে? এবার কি করবো, এটা শেষ করে দিয়ে দিদি শেষ করে দেবো, তা আমি কিটা করতাম, এবার লেখেন পিতে লেখেন পাকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, আর এখানে হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপ, বিতে লেখেন হচ্ছে বাংলাদেশ, আর বিতে লেখেন হচ্ছে ভুটান, আর এসতে লেখেন হচ্ছে শ্রীলঙ্কা। দেখেন এইখানে বলছে কি নিপা এমবিবিএস এ পড়ে, এটা দিয়ে একটা মনে রাখতে পারবেন, অথবা আরেকটা মনে রাখতে পারবেন যে বিএমপি ইজ ইন্ডিয়া। তো বি তে কি বাংলাদেশ, এন তে নেপাল, পি তে পাকিস্তান, আই তে ইন্ডিয়া, এস তে শ্রীলঙ্কা, এম তে হচ্ছে মালদ্বীপ, বি তে হচ্ছে ভুটান, এ তে হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে? এখন দেখেন এখান থেকে যেটা লাগবে আর কি আপনারা পড়বেন সেটা হচ্ছে, এবং এখান থেকে আপনি দেখেন একটা জিনিস পড়বেন, সেটা হচ্ছে স্থল বেষ্টিত, এটা পরীক্ষা আসে যে দেখেন জল স্থল বেষ্টিত দক্ষিণ এশিয়া, দেখেন দক্ষিণ এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র, দেখেন দক্ষিণ এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র, দেখেন দক্ষিণ এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র দেখেন 3টি, স্থল বেষ্টিত রাষ্ট্র দেখেন 3টি, দেখেন দক্ষিণ এশিয়ার স্থল বেষ্টিত, এই সাউন্ড নাই, এই সাউন্ড নাই, এ ভাই সাউন্ড সমস্যা, আসি এমন টার্মিনাল ঠিক হয়ে যাবে।
ওকে, এখন কি ক্লিয়ার দেখেন একটু। সাউন্ডের এই সমস্যার সমাধান করতে পারেন না ভাই? ওকে, ক্লিয়ার আপনি দেখেন। দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র কয়টা বললাম? 3টা। বলেন কয়টা? 3টা। এখন দেখেন সাউন্ড ঠিক আছে কিনা ভাইয়া, সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে বলবেন। 3টা দেখেন, কয়টা আছে? 3টা। আফগানিস্তান, নেপাল, ভুটান। লেখেন 1 নাম্বার লেখেন হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তান। 2 নাম্বার লেখেন নেপাল, নেপাল। 3 নাম্বার লেখেন ভুটান। আফগানিস্তান, নেপাল, ভুটান। ঠিক আছে, তাহলে বললাম কয়টা? 3টা। বুঝতেছেন আমার কথা? তাহলে স্থল বেষ্টিত, এই যে স্থল বেষ্টিত রাষ্ট্র হচ্ছে 3টা। বলেন কয়টা? 3টা। আফগানিস্তান, নেপাল, ভুটান। ঠিক আছে, সাউন্ড ওকে? স্যার সাউন্ড তো সমস্যা। এখন ঠিক আছে? ঠিক আছে এখন ওকে। তাহলে আফগানিস্তান, নেপাল, ভুটান। ওকে, এবার লেখেন জল বেষ্টিত রাষ্ট্র। লেখেন জল বেষ্টিত রাষ্ট্র লেখেন। তো দেখেন এইটা তাহলে মিশে দিলাম, হ্যাঁ? দেখবেন লেখেন জল বেষ্টিত রাষ্ট্র, লেখেন 2টা। জল লেখেন জল বেষ্টিত রাষ্ট্র, দেখেন 2টি। জল বেষ্টিত রাষ্ট্র হচ্ছে 2টি। 1 নাম্বার লিখবেন কি? দেখেন স্থল বেষ্টিত কয়টা লিখছেন? 2টা। ভাই সাউন্ড সমস্যা ঠিক হয় নাই? সাউন্ড ক্লিয়ার? ও আচ্ছা। লেখেন তাহলে স্থল বেষ্টিত কয়টা লিখেন? আচ্ছা, জল বেষ্টিত লেখেন জল। জল লিখবেন হইতেছে 2টা। একটা হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। আর লেখেন হচ্ছে মালদ্বীপ। ঠিক আছে, এটা লেখেন। আর একটা লাইন লেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন লেখেন যে পৃথিবীর বা দক্ষিণ এশিয়া, লিখতে পারেন যে ব্রিটিশদের কাছ থেকে প্রথম স্বাধীন হয়। লেখেন ব্রিটিশদের কাছ থেকে, ব্রিটিশদের কাছ থেকে প্রথম স্বাধীন 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 হয়। লেখেন আফগানিস্তান। লেখেন ব্রিটিশদের কাছে প্রথম স্বাধীন হয়। লেখেন আফগানিস্তান। ঠিক আছে, এই আফগানিস্তানের রাজধানীর নাম কি বলেন তো? আফগানিস্তানের রাজধানীর নাম কি বলেন তো? কাবুল। ঠিক আছে, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। ওকে, তাহলে ব্রিটিশদের কাছ থেকে প্রথম স্বাধীন হয়, তার নাম হচ্ছে আফগানিস্তান। এই আফগানিস্তান হইতেছে কাবুল। ওকে, মুইজ। ওকে ভাইয়া বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে বুঝতেছেন সবাই নিশ্চয়ই? আচ্ছা, আরো বলি, এই আফগানিস্তান প্রথম যে স্বাধীন হয়, এটা কত সালে জানেন? 1919 সালে। বলেন তো কত সালে? 1919 সালে। এটা পরীক্ষা আসে। সবথেকে গুরুত্বপূর্ণ লাইন হইতেছে এইটা। ওকে, সবাই কিন্তু আমাকে কিন্তু নোট দিবেন, ঠিক আছে? আমার পেজে কিন্তু সবাই কি দিবেন বলুন তো? নোট দিবেন। ওকে, এবার দেখেন লাস্ট। আচ্ছা, ওকে একটু দেখেন ভালো করে। সেটা হচ্ছে আমরা একটু একটু এমসিকিউ একটু সলভ করার চেষ্টা করি কয়েকটা। দেখেন এখন ওগুলো পড়াইলাম না অবশ্য, যাই হোক একটু চেষ্টা করেন দেখি। দূরপ্রাচ্যের দেশ কয়টা? দূরপ্রাচ্যের দেশ হইতেছে মোট 5টা। বুঝতে পারছেন? তাহলে দূরপ্রাচ্যের দেশ কয়টা বলেন তো? 5টি। একটা হচ্ছে, ভালো করে বোঝেন, দূরপ্রাচ্যের দেশ কয়টা? 5টা। চীন, মঙ্গোলিয়া, উত্তর করে, দক্ষিণ করে, জাপান। দেখেন চীন, মঙ্গোলিয়া। 2 নাম্বার হচ্ছে মঙ্গোলিয়া, চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আর হচ্ছে জাপান। এখানে শেষ হয়ে যাচ্ছে ভাইয়া, একটু দেখেন, এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা পড়লেও শেষ হয়ে যাবে। দেখেন, আচ্ছা দেখেন একটু দেখেন, চীন, মঙ্গল। তাহলে দূরপ্রাচ্যের দেশ কোনটি? তাহলে দূরপ্রান্তের দেশ কি এখানে যুক্তরাষ্ট্র হবে না? জাপান হওয়ার সম্ভাবনা আছে, যুক্তরাজ্য হবে না, সৌদি আরবও হবে না। তাহলে অ্যান্সার হবে কি? জাপান। বুঝতেছেন? তাহলে অ্যান্সার কি হবে? জাপান। বাহ, আপনারা সবাই স্যার নিজের মতো। আচ্ছা সমস্যা নাই, নিজের মতো করে নিলেও কোনো সমস্যা নাই, আপনি পাঠাই দিন আর কি। ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে এখন দেখেন এই যে, তাহলে আমরা হচ্ছে কি বললাম? দূরপ্রাচ্যের দেশ। এবার দেখেন বলছে হুক্কাইডো দ্বীপটি কোথায়?
হুক্কাইডো, হোংসু, কিউসু, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কার দ্বীপ বলেন দেখি? জাপানের দ্বীপ। এগুলো হচ্ছে দ্বীপ হইতেছে কার? জাপানের। তো এগুলো আমি বিস্তারিত পড়াইতাম আর কি, যাই হোক সময় হলো না। তাহলে হুক্কাইডো দ্বীপটা হইতেছে জাপানের, বুঝতেছেন? তাহলে হুক্কাইডো দ্বীপ হইতেছে জাপানের, এখনো অনেক মানুষ আছেন। আচ্ছা এবার দেখেন, তাহলে বলছে কি হুক্কাইডো দ্বীপ, ওকে। এবার দেখেন 3 নাম্বার, মিয়ানমারের রাজধানীর নাম কি? মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো। মিয়ানমারের রাজধানী কি? নাইপিদো, ঠিক আছে? মিয়ানমারের রাজধানী হচ্ছে নাইপিদো। আচ্ছা এবার দেখেন পরবর্তীতে নমপেন কোন দেশের রাজধানীর নাম? নমপেন, এই নমপেন এটা হচ্ছে কম্বোডিয়ার রাজধানীর নাম। কম্বোডিয়া আর কি, ঠিক আছে? কম্বোডিয়ার রাজধানীর নাম। দেখেন আপনাদের সাথে আমি আরো বিস্তারিত ক্লাস নিলাম, যেহেতু আমাদের 9টা ক্লাস আছে এই জন্য আমি একটু দ্রুত গতিতে অ্যান্সার করার চেষ্টা করতেছি। ফিলিপাইনের দ্বীপপুঞ্জগুলো কোন মহাসাগরের পাশে অবস্থিত? ফিলিপাইনের দ্বীপগুলো এগুলো বেসিক্যালি প্রশান্ত মহাসাগরের পাশে অবস্থিত আর কি। কার পাশে বলেন তো? প্রশান্ত মহাসাগরের পাশে অবস্থিত, ঠিক আছে? তাহলে ফিলিপাইনের পাশে যেটা আছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হচ্ছে প্রশান্ত মহাসাগর, ওকে। এবার দেখেন পরবর্তীতে কি বলছে, বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র। আপনাদেরকে এটা পড়াইছিলাম। বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র হচ্ছে কোনটা বলেন তো? এই ইন্দোনেশিয়া। কোনটা বলেন তো? ইন্দোনেশিয়া, ঠিক আছে? এটা জাস্ট প্রশ্নগুলোর সাথে আপনি পরিচিত হয়ে নেন। শোনেন, প্রশ্নগুলোর সাথে হ্যাঁ ভালো হয়েছে এটা আমিও জানি, আমি তো আমার চেষ্টার মতো সাধ্য মতো চেষ্টা করলাম ভাইয়া, আমিও চেষ্টা করতেছি। দেখেন এখন 9টা বাজার প্রায় উপক্রম আর কি, ঠিক আছে? শুরু করছি আমি, কিন্তু মাঝখানে আপনাদেরকে বলেন আপনাকে সময় নষ্ট করছি খুব বেশি, এটা হয়তো বা একটু সাউন্ড প্রবলেমের জন্য হয়তো বা একটু হয়েছে, কিন্তু সময় নষ্ট কিন্তু করিনি। দেখেন বান্দা আছে কোথায় অবস্থিত? বান্দা আছে, তাহলে বান্দা আছে এইটা হচ্ছে কোথায় অবস্থিত বলেন তো? এটা হচ্ছে ইন্দোনেশিয়াতে অবস্থিত, ওকে। আচ্ছা এরপরে যান পরবর্তীতে, 7 সিস্টার্স বলা হয় কোন অঞ্চলকে? ভারতের উত্তর পূর্ব অঞ্চলের যে 7টা রাজ্য আছে এই 7টা রাজ্যকে একত্রে বলা হয় 7 সিস্টার্স। এটাকে মনে রাখার উপায় হচ্ছে আমিত্রি মে অনাম। তাহলে আমিত্রি মে অনাম, ঠিক আছে? তাহলে আতে আসাম, মিতে মিজোরাম, তিতে ত্রিপুরা, মেতে মেঘালয়, আতে অরুণাচল, নাতে নাগাল্যান্ড, মতে মণিপুর, ঠিক আছে? আচ্ছা এগুলো আমি পরে আবার বিস্তারিত পড়াবো নি, সমস্যা নেই। দেখেন আমাদের একটা এখানে বিজ্ঞাপন আছে, বলছে 19তম নিবন্ধন এবং প্রাইমারি শিক্ষকের 90 দিনের একটা প্ল্যান। 90 দিন মানে 3 মাস চাকরি পাওয়ার জন্য সুপারমিশন। আপনারা সহজ করে যদি বলি 80টা ক্লাস পাবেন, আপনারা লেকচার বুক পাবেন, ঠিক আছে? এই যে 40টা হচ্ছে আপনার পরীক্ষা পাবেন, আর লেকচার বুক এই যে 5টা আপনাদের জন্য প্রিমিয়াম লেকচার বুক আছে, ঠিক আছে? এরকম প্রিমিয়াম লেকচার বুক গুলো আপনারা পাবেন আর কি। তো আপনাদের জন্য 3000 টাকা একটা কোর্স ফি, তো অর্ধেক ডিসকাউন্টে বসন্ত উপলক্ষে আর কি ডিসকাউন্ট হচ্ছে 1400 টাকা আর কি, বুঝতেছেন? 1400 টাকা। এই নাম্বারটা আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে এই নাম্বারটা স্ক্রিনশট মেরে নেন, নিয়ে এই নাম্বারে বিকাশ বা যে কোনো নাম্বারে আপনারা নিবন্ধন বা প্রাইমারি লিখে পাঠান। পাঠাইলে আমরা আমাদের এখান থেকে পক্ষ থেকে আপনাদের জন্য করে দেবো, ঠিক আছে? আচ্ছা ওকে, বুঝতেছেন আমার কথাটা? আচ্ছা এইচএসসি পাশে কি অ্যাপ্লাই করা যাবে কিনা? হ্যাঁ যাবে মনে হয়, এইচএসসি পাশে অ্যাপ্লাই করা যাবে, ওকে। সবাই তাহলে এই বইগুলো আপনারা পেয়ে যাবেন, কিন্তু খুবই দুর্দান্ত এগুলো বই আমাদের এখানে। সাধারণ জ্ঞানের বই রয়েছে, তারপরে আপনাদের হচ্ছে কি আছে, বাহ ভেতরে তো অনেক সুন্দর দেখি। আচ্ছা সিরিয়াসলি বলতেছি, আমি মানে নিজের আমি বইগুলো দেখি, 2-1টা গেলে দেখছি আর কি, বইগুলো বেশ সুন্দর আছে আর কি। সিরিয়াসলি বলতেছে, দেখেন আপনারা দেখতে পারেন আর কি। আমি সাধারণ জ্ঞানের একটা বই দেখাচ্ছি আর কি, আসলেই সুন্দর ছিল আর কি। এই যে সাধারণ জ্ঞানের বইটা, এই যে সাধারণ জ্ঞানের বিষয়গুলো প্রতিটা বিষয় ছক করে 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 দেওয়া আছে আপনাদের জন্য। বেশি কিন্তু খুব বেশি যে আহামরি পড়তে হয় সেটাও না, কিছু জিনিস গুছায় গুছায় পড়াশোনা করলে কিন্তু আলটিমেটলি চান্স পাওয়া যায়। যেমন প্রাইমারি ক্ষেত্রে আমরা যদি ওই জিনিসগুলো একটু লক্ষ্য করি আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার ক্লাসের রুটিনটা কই স্যার? আচ্ছা এটা দিয়ে দিবে আর কি, ঠিক আছে? স্যার 1500 টাকা দিয়ে ভর্তি হলাম, হ্যাঁ। আচ্ছা 1500 টাকা দিয়ে যারা ভর্তি হয়েছেন তারা তো হয়েছে নাই, 1400 টাকা এখন নতুন করে আবার অফার দিচ্ছে, ঠিক আছে? তো এই আর কি অফারে চলতেছে, অফার কখনো 1400 কখনো 1500, আবার কয়েকদিন পর আবার বেশি টাকা কম টাকায়, যাই হোক। দেখেন এবার দেখেন 7 সিস্টার্স এর রাজ্য সমূহ অন্তর্ভুক্ত নয়। ওই যে আমিত্রি এখানে হচ্ছে কেরালা হইতেছে, এটা বুঝতে পারছেন? এটা অ্যান্সার হবে হচ্ছে কেরালা, এটার অ্যান্সার হবে কেরালা, ওকে। এবার দেখেন পরবর্তীতে দেখেন দক্ষিণ পূর্ব অঞ্চলে দেশ নয়, দক্ষিণ পূর্ব অঞ্চলে দেশ হইতেছে মোট 11টা। বলেন তো কয়টা? 11টা, ঠিক আছে? এগুলো শেখানোর ইচ্ছা ছিল, মানে প্রতিটা বিষয় ধরে ধরে শেখানোর ইচ্ছা ছিল, যেহেতু সময় স্বল্পতার কারণে শেখাইতে পারলাম না। আমার নিজেরই খুব কষ্ট লাগতেছে, আপনাদেরকে পুরো এশিয়া মহাদেশটা শেষ করাইতে পারলাম না। এশিয়া মহাদেশটা শেষ করাইতে পারলে পুরো বিষয়টা একটু অনেকটা হয়ে যেত, অনেক বড় লেকচার, বুঝতে পারছেন? সমস্যাটা ওইটাই আর কি। আচ্ছা সমস্যা নেই, এখন দেখেন এখানে বলছে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটা? আরেকবার শেষ করে দিবনি, সমস্যা নেই, আমি তো আছি আপনাদের সঙ্গে। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটা? এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে তার নাম মালদ্বীপ, বুঝতে পারছেন? নেপালও না, লাওসও না, সিঙ্গাপুরও না, অ্যান্সার হচ্ছে মালদ্বীপ, বুঝতে পারছেন? আচ্ছা এবারে আছে G8 এর অন্তর্ভুক্ত এশিয়ার কোন দেশ? G8 এর অন্তর্ভুক্ত এশিয়ার দেশ একটাই, সেটা হচ্ছে জাপান, বুঝতেছেন? এশিয়ার দেশ হচ্ছে জাপান।
আমি ভাইয়া খুবই দুঃখিত, আপনাদেরকে এগুলো বুঝাতে পারতেছি না বা আপনাদেরকে নিজেদেরও সুযোগ দিচ্ছি না এগুলো পড়ানোর ক্ষেত্রে। তো এই জন্য আমি খুবই দুঃখিত আর কি আপনাদের কাছে। নেক্সট ক্লাসে আমি অবশ্যই আপনাদেরকে সুযোগ দিব এবং আরো দুর্দান্ত একটা সময় নিয়ে আপনাদের সাথে ক্লাস করানোর চেষ্টা করব। ঠিক আছে, ভর্তি হইতে চাই, হ্যাঁ ওই আপনি হচ্ছে নিবন্ধন বা প্রাইমারি লিখে একটু করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটু ভাইয়া সবাই একটু নিবন্ধন বা প্রাইমারি লেখেন। দেখেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ, তাহলে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটা? দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ বলছে বাংলাদেশ, ভারত। ভারত হবে অ্যান্সার, হচ্ছে ভারত। কারণ ভারত হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে বড় দেশ, বুঝতে পারছেন? তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে বড়। আচ্ছা, এর মধ্যে বলছে নিচের কোনটি এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করছে? এটা আপনাদের কিন্তু পড়ানোর মাঝখানে বলছিলাম, কিন্তু এটা হচ্ছে বেরিং প্রণালী, পড়াইছিলাম নিশ্চয়ই। বেরিং প্রণালী কিন্তু বলছিলাম, কিন্তু আপনাদের মনে আছে নিশ্চয়ই। এবার দেখেন কি বলছি, জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। নাম কি? ডায়েট। মনে রাখবেন জাপানের মানুষজন দেখবেন স্লিম, আমার মতো মোটা সোটা না, স্লিম মানুষজন, বুঝতে পারছেন? ওরা দেখবেন ডায়েট করে আর কি, দেখবেন শাক, বিশেষ করে ওরা মানে ওই যে আপনি কি দেখবেন শাকসবজি বেশি খায় আর কি, ঠিক আছে? ওই যে আমাদের হচ্ছে যেটা কি বলে ব্রোকলি টাইপের যেগুলো খাবার দাবার আছে না, সবুজ শাক, ব্রোকলি, ফুলকপি টাইপের যে খাবার আছে না, এগুলো ওগুলো দেখবেন জাপানের মানুষজন বেশি খায়, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে অ্যান্সার হবে কি ডায়েট। তাহলে জাপানের মানুষ ডায়েট করে আর কি। এবার দেখেন পরবর্তীতে কি বলছে, 16 নাম্বার মাল বলছে মালদ্বীপের মুদ্রার নাম কি? মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে এইখানে মনে হয় রুপিয়া আর কি, এখানে রুপিয়া এবার একটা ভুল লিখছে আর কি। দেখা, এবার দেখেন নিচের একটি খণ্ডিত দ্বীপরাষ্ট্র দেশ। তাহলে খণ্ডিত দ্বীপরাষ্ট্র দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। রিপিট প্রশ্ন, তাহলে ইন্দোনেশিয়া হচ্ছে খণ্ডিত দ্বীপরাষ্ট্রের দেশ। আচ্ছা যাই হোক, যারা এখনো ভর্তি হইতে পারেন নাই, আপনারা কাইন্ডলি প্লিজ একটু কি করবেন বলেন তো, এই নাম্বারে আপনারা একটু নগদ বা বিকাশে এই নাম্বারে টাকা পাঠায় ইনশাল্লাহ ভর্তি হয়ে যান, মেসেজ দেন, পারবেন, ভর্তি হতে পারবেন, ঠিক আছে? আমি খুবই চেষ্টা করবো আপনাদেরকে স্যার ফ্রি ক্লাস না করায় আপনি ফুল ডিটেলস পড়েন। ভাই আমি ফুল ডিটেলস পড়ানোর চেষ্টা করছি, প্রথম থেকে শুরু করে শেষ করছি, চেষ্টা করে গেছি। যেহেতু সময় খুবই কম, দেখেন হয়তো 9টায় বাজে, 5 মিনিট কম 9টা বাজে, তো আমি চেষ্টা করে গেছি। মাঝখানে 2-1বার ডিস্টার্ব হয়ে গেছে সাউন্ডের কারণে, সমস্যা নাই। যেহেতু আজকে প্রথম ক্লাস ছিল, আপনাদেরকে আরো বেস্ট মানে আমি আমার জায়গা থেকে পড়ানোর চেষ্টা করবো। আপনারা নিঃসন্দেহে ভর্তি হইতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা আমার জিকে ক্লাস পাবেন। যদি পান আমি খুবই যত্ন নিয়ে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? যদি তার বাকি থাকবে এটা হয়তো বা পরের ক্লাসে বা যে কোনো একটা ক্লাসে আমি আপনাদেরকে আবার এটা মেকআপ করানোর চেষ্টা করব, ঠিক আছে? ওটা বলে আমি তাদেরকে মেকআপ করানোর চেষ্টা করব, ঠিক আছে? ওকে। আচ্ছা, বই কই পাইলাম না। আচ্ছা পাইয়া যাবেন, পাইয়া যাবেন, অবশ্যই পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অসংখ্য মানুষ আমার সাথে আজকে শেষ পর্যন্ত ছিলেন, এটার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা 200 জন, প্রায় 250 জন মানুষ ছিলেন, সেখান থেকে 114 জন এখন পর্যন্ত লাস্ট আসছেন। এই 114 জন মানুষের যদি একসাথে বসানো হয়, বিশাল বড় একটা ক্লাসরুম হবে, বুঝতে পারছেন? মানে অসংখ্য মানুষ, আমরা জাস্ট অনলাইনে আছি জন্য হয়তো বুঝতে পারতেছি না, কিন্তু 114 জন মানুষ, 100 জন মানুষও কিন্তু অনেক মানুষ, বুঝতে পারছেন অনেক কথা। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনাদেরকে খুব ভালো করে পড়াইতে পারি, ঠিক আছে? খুবই ডিটেলস জন্য পড়াইতে পারি, ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? সবাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও আপনাদের সাথে দেখা হবে, আবারও আপনাদের সাথে কথা হবে, ঠিক আছে? সবাই ভালো থাকেন, ওকে, আসসালামু আলাইকুম। চলে গেছে। খুব সুন্দর করে